পার্থের কাছ থেকে শিখে নিন কি বলতে নিয়ে এই যে মানলাম আমাদের লাগলো ওটা তৃতীয় সূত্র ना चतुर्थ सूत्र की बोलते जिसके पास पावर नहीं होता उसको उसका शरीर का एब्यूज होता ये आवर की माने तो बोला बांग्ला बोल बांग्ला बोल ये আমার মাথায় আলো ঢোকে সারাদিন সোশ্যাল মিডিয়া ঘাটবে ভাব থাকে ভাষায় বল হ্যাঁ ভাই কোন দিন হ্যাঁ আচ্ছা মার্কার কি পড়ে গেছে দেখো তো নিচে গরম লাগছে দেখ আচ্ছা আজকে হচ্ছে বার করে হচ্ছে সমীকরণ গঠন করব। আচ্ছা সমীকরণে কতগুলো জিনিস আছে ধরো সমীকরণ লিখছি আমি ধরো লিখছি যে 2x + 3 = 4 ধরো একটা সমীকরণ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 2x + 3 = 4 এইখানে দেখে কাকে কাকে চিনতে পারছি আর কাকে চিনতে পারছি না। দেখো এর মধ্যে 2 কে আমরা চিনি 2 মানে 2, 3 কে আমরা চিনি 3 মানে 3, 4 কে আমরা চিনি 4 মানে 4। তাহলে এগুলোকে কি বলা হয় ধ্রুবক। 2 3 4 এগুলো কি ধ্রুবক। আর চিনি না কাকে x কে, তাহলে x হচ্ছে চলরাশি কারণ x এর মান অনেক কিছু হতে পারে তাই না। তাহলে বার করে পেজ নাম্বার 252, পেজ নাম্বার 252 এখানে 250 লিখে দিয়েছি তাহলে 252 লিখে নাও। হ্যাঁ ঠিক ও একটু নিচে ওই লিখে নিল পড়া এই দেওয়া আছে ওটা দেখে দেখে বলুন। আচ্ছা একেরটা তাহলে আরো মঙ্গল। আচ্ছা এবার হচ্ছে যে সমীকরণের ঘাত, ঘাত কি জিনিস? ঘাত মানে হচ্ছে পাওয়ার। সে ছিল না 2 ধরে x² লেখা আছে, তাহলে x এর স্কোয়ার যেটাকে বলছি সেটা হচ্ছে ঘাত বা পাওয়ার। স্কোয়ারটাকে কি বলা হয়? পাওয়ার বা ঘাত। হয়েছে পাওয়ার মানে কি? পাওয়ার মানেই তো বললাম কোন সংখ্যা জানি কোন হয়েছে কোন সংখ্যার মাথার উপরে যেটা থাকে সেটাই কি বলে তার ঘাত বা পাওয়ার। এখন এই সংখ্যার মাথার উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে এর পাওয়ার কত? 1। তাহলে এখন যদি ধরো এই যে সমীকরণটা এখানে অজ্ঞাত রাশি কে x, x এর মাথায় কিছু নেই মানে তাহলে এর ঘাত তাহলে কত হলো? তাহলে কি বলবো? এক ঘাত বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে আচ্ছা তাহলে এখন 252 পেজে একদম নিচে দেখো নিচে করি আছে দেখো কোশ্চেন দেওয়া আছে 4টে। নিচে কি বলেছে? এই সমীকরণগুলি x এর কোন মানে সিদ্ধ হয়, মানে x এর মান নির্ণয় করতে বলেছে। মানে x এর মানটা বার করতে হবে, এদিক ওদিক করে x এর মান বার করতে। না না আলু সিদ্ধ বেগুন সিদ্ধ না। যেমন ধরো এখানে আমি কি লিখেছি 2x + 3 মানে x এর মান কত হলে এখানে এখানে এইটুকুনির মান 4 হবে? বলো দেখি কেমন পারো। আচ্ছা -1 তাহলে 2 × -1 + 3 কত হচ্ছে? -2 কে -2 + 3 তাহলে +1 হলো 4 হলো কোথায়? আরে অত মোটা খাটাও কেন? এই তো আমি বলছি এখানে তো 3 আছে আনতে হবে 4, তা 3 এর সঙ্গে কত যোগ করলে 4 আসে? 1 গুণ করলে, তাই তো 1 যোগ করলে। তাহলে এখানে 2x এর মান কত আনতে হবে? 1। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 2 এর সঙ্গে x গুণ আছে, তাহলে বলো তো 2 এর সঙ্গে কত গুণ করলে 1 হবে? ওই তো 2 এর সাথে 1 গুণ করলে 1 গুণ করে 2 হয়, 2 কে 2 হ্যাঁ 1 হতে হবে গুণফল। কোন সংখ্যার সাথে তার অনন্য যদি গুণ করা হয়, তাই তো মনে আছে তো? তাহলে সুন্দর করে তারা কেটে যায় যে ভাগফল 1 হয়। তাহলে 1 + 3 = 4। তাহলে কি x এর মান যদি 1/2 হয় তাহলে এই সমীকরণের মান কত হবে? 4। বুঝে গেল? এর ব্যাপারটা হচ্ছে এটা তো আমি আমার মাথার মধ্যে করে ফেললাম, এখন তোমরা খাতায় কি করে করবা সেটা আমরা টুকবো। আর এই জিনিসগুলো দিয়ে শুরু হচ্ছে, এই জিনিসগুলো ভালো করে শিখবো এবং আগামী দিনের অঙ্ক ম্যাক্সিমাম এই জিনিস দিয়ে করতে হবে। তাহলে একের অঙ্ক দেখো কি বলেছে? x + 4 = 9। একের অঙ্ক বলেছে x + 4 = 9। আচ্ছা এই অঙ্কগুলোতে দেখো আমরা দুইকে তুলনা করছি। কি করছি? তুলনা।
সমান সমানের ডান দিকে যেটা তাকে বলা হয় ডান পক্ষ, সমান সমানের বাঁ দিকে যেটা তাকে বলা হয় বাম পক্ষ। আগে বোধহয় এগুলো হয়েছে, তাই না? তাহলে এখন এখান থেকে আমরা এক্স কে শুধু বাঁ দিকে রাখবো, বাদ বাকি সব ডান দিকে বাড়িয়ে দেবো। এখন এটা যখন বাঁ দিকের জিনিস ডান দিকে যায় তার একটা চিহ্ন পাল্টেছে। যদি প্লাস থাকে তাহলে মাইনাস, গুণ থাকলে ভাগ, মাইনাস থাকলে প্লাস, ইত্যাদি হয়ে যাবে। তাহলে এখন দেখো সবার প্রথমে হচ্ছে প্লাস মাইনাস যেগুলো থাকে সেগুলোকে চেঞ্জ করতে হয়, পাল্টাতে হয়। তাহলে আছে এক্স প্লাস ফোর, তাহলে আমরা কাকে নিয়ে যাবো? তাহলে প্লাস ফোর কে ওদিকে নিয়ে যাবো। দেখো যেটা ছিল সেটা আগে লিখে নেবা, পরে লিখবো না, আগে লিখবো ওটা। প্লাস ফোরটা ওদিকে গেলে কি আকারে যাবে? মাইনাস আকারে, মানে মাইনাস ফোর যাবে। হ্যাঁ বলো, মাইনাস কেন হলো? মানে দেখো আমি বলছি, এই সমান সমানটা না দাড়ি পাল্লার মতো, সমান সমান হচ্ছে দাড়ি পাল্লার মতো। সমান কত অর্থ কি? দুদিকে সমান, আমি ওটাই তো বলছি, দাড়ি পাল্লার মতো। মনে করো এদিকে 1 কেজি ছিল, কত ছিল? তাহলে বলো তো তাহলে এদিকে 1 কেজি থাকতে হবে, তাহলে দাড়ি পাল্লা সমান থাকবে, ঠিক? না না, ওই 1 কেজির কোন একটা বস্তু থাকবে, এদিকেও বাটখারা কেন, ওটা আস্তে আস্তে লোকে ইট তুলে করে ফেলে, দেখেছি। ইট দিয়ে লোকের দোকানে মেপে আনে, দিয়ে নিজেরটাই চাপায় প্যাকেটে ভরে। যাক ঠিক আছে, 1 কেজি মানে কত গ্রাম? আচ্ছা 1 কেজির জায়গায় আমরা 100 কেজি করতে পারি তো, 100 কেজি করে। যদি এদিকে বাঁ দিকে সমান সমানের বাঁ দিকে বা দাড়িপাল্লার বাঁ দিকে 100 কেজি থাকে, তাহলে ডান দিকে কত কেজি চাপাতে হবে? সে আমি বাটখারাও চাপাতে পারি, কোনো জিনিসপত্র চাপাতে পারি। এখন বলো তো, যদি এদিক থেকে 20 কেজি, ভালো করে বুঝবা, এদিকে যদি এটাকে লিখি তাহলে 100 কে আমরা 50 প্লাস 50 লিখতে পারবো। 100 কেজি মানে 50 প্লাস 50 কেজি হলো। তাহলে এদিকে 100ই থাক না, এদিকে সমস্যা নেই, 100 থাক। তাহলে এখন মনে করো এদিকে আমি 50 কেজি তুলে নিলাম, তাহলে এদিকে যদি কমে যায়, অঙ্ক ভুল না, ভালো করে কেটে না, তাহলে এদিকে যদি 50 কেজি আমি সরিয়ে নিই, তাহলে যদি দাড়িপাল্লা সমান রাখতে হয়, তাহলে এদিকে কি ছিল? আগে প্লাস 50 ছিল, দাড়িপাল্লা সমান ছিল, 50 50 100 ছিল। এখন 50 নেই, 50 আমি তুলে নিচ্ছি, তাহলে যদি সমান রাখতে হয় তাহলে এদিকে 50 কি করতে হবে? মাইনাস করতে হবে। 50 কমাতে হবে, মানে মাইনাস করতে হবে, ঠিক? তাহলে আমরা ওটাই বলি, যদি এদিকে প্লাস আকারে থাকে এবং সেই জিনিসটাকে তুমি অন্য দিকে সমান সমানের অন্য সাইডে নিয়ে যাও, সে তার কি হিসেবে চিহ্ন পাল্টে যাবে। মানে অন্য সাইডে নিয়ে যাচ্ছি এর অর্থ কি? এই সাইড থেকে বাদ দিচ্ছি, মানে ওই সাইডেও বাদ দেবো। বোঝা গেল? অত মাথায় রাখার দরকার নেই, সমান সমানের ডাইনে যদি প্লাস থাকে বাঁয়ে নিয়ে গেলে মাইনাস হবে, পরিষ্কার কথা। অত ভেবে কি হবে? আর তাহলে ডাইনে এলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? সমান সমান একদিক থেকে অন্য সাইডে নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন হয়। এখন প্রশ্ন যে কে বুঝতে পারেনি? তুমি, তাই তো? পেরেছো বুঝতে সবাই? হ্যাঁ, এখন কমপ্লিট হয়নি তো, স্কুলে স্যার বলেছে না? হ্যাঁ, এইটা নিয়ে খুব ঝামেলা হচ্ছে ক্লাস 9। হ্যাঁ দেখো, ব্যাপারটা তো এক্স এর মান থেকে সরাসরি আমরা বার করতে পারবো। তাহলে লাস্টে আমরা কি লিখবো? অতএব এক্স সমান সমান কত হলো? 5। 9 থেকে 4 বাদ দিলে কত হয়? 5। তোমাদের যদি মনে না থাকে, আমি যেটা করে আমি এখানে বা দিয়ে লিখে নিই, পরে বলেছি অতএব দিয়ে লিখো, তাও হয়। তারপরে উত্তর দিয়ে কি লিখবা? হ্যাঁ ঠিকই বলেছো, যে এক্স এর মান 5 হলে সমীকরণটি সিদ্ধ হবে। আচ্ছা সিদ্ধ মানে অতএব দিয়ে তোমাকে লিখতেই হবে। স্যার ওটাই হয়। বীজ না, তুমি বীজগণিতে বীজের কথা বলছো? তাহলে স্যারকে জিজ্ঞাসা করবো কিসের বীজ বার করতে হবে। হ্যাঁ, বীজগণিতের অঙ্কে কিছু কিছু জিনিস থাকে সেগুলোকে বীজ বলা হয়, বুঝতে পেরেছো? ওই এক্সটাকে তো তুমি বীজ ধরে চলে আসবে, ওইটার মান বার করতে হলে বীজ বার করতে। ওর ভালো লেগেছে বলেছে। আচ্ছা তাহলে কি বলে উত্তর, তাহলে আমরা কি লিখবো? এক্স প্লাস, আচ্ছা এক্স এর মান হ্যাঁ আসলে সমীকরণটা সিদ্ধ হবে।
এই যে খুব সহজ অঙ্ক করতে শরীরে অধৈর্য লেগে যায় কেন বলো? আমি জানি না। আমার খুব ভালো লাগে এই অঙ্কগুলো করতে। পরীক্ষায় আমি দিয়ে দেবো তার মাত্রা। যে সূত্রের জায়গায় সিদ্ধ লিখে দেবো। আচ্ছা এই অঙ্কটা দেবে, হ্যাঁ এই ধরনের 1 মার্কে এই ধরনের একটা অঙ্ক দেবে। এরকম হয়তো ডাক্তারি করতে গিয়ে সিদ্ধ লিখে দেবো। ওটা বলছো ওই জায়গায় সিদ্ধ করে আবার পাঁচ সিদ্ধ লেখা শুদ্ধ না ওটা। ব্যাপারটা কি বলতো, অঙ্কগুলো না বর্ষার বৃষ্টির মতো। বৃষ্টি কেমন করে হয়, কেমন করে মেঘ থেকে টুপ করে জল পড়ে নিচে পড়ে না, অঙ্ক সেরকম। এই উপরেটা মেঘ, এখান থেকে এখানে, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, তারপরে এটা, তারপরে এটা। দাদা আমি এ বলছে আমি আরে দাঁড়াও তো, তাহলে এই লাইনে এক্স নেই কেন? নেই, এক্স কে তুই মাইনাস করে দিয়েছি, তাহলে 9 - 4 তে 5 এলো কি করে? আর বলতে 9 থেকে 4 বিয়োগ, কিন্তু এক্সট্রা আগে নিলে না তুমি পরে নিবা, পরে নিলে হবে। হ্যাঁ বলো। আরে 3 এর অঙ্কটা করে দাও। ঘুরিয়ে করবে না কেন, করতেই পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা নাও 3 এর অঙ্কটা করো, 3 এর অঙ্কটা 2 বাড়ি গিয়ে করো, কোনো 3 এরটা করো। এটা কি মুছে দেবো? কিছুই না, অঙ্ক একটুখানি বাড়িতে বসে বসে প্র্যাকটিস, কিচ্ছু না। অঙ্ক আমরা যা বুঝেছি 4-5টা অঙ্ক তুমি জাস্ট বুঝে, যে কোনো নিয়মে 4-5টা অঙ্ক বুঝে যাও ভালো করে, তাহলে মস্তিষ্কের মধ্যে অটোমেটিক্যালি একটা সিস্টেম তৈরি হয়ে যায়, তুমি সবকটা অঙ্ক ধীরে 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 বুঝতে শুরু করে দেবো। এখন তোমার সাথে তৈরি করবো না, প্রথম দিনই তৈরি করবো না, জেনারেটরের হ্যান্ডেল ঘোরানোর মতো দেখবা, প্রথম থেকে নিজে নিজে ঘোরাতে হয়, পরে যতক্ষণ তেল থাকে ততক্ষণ চলে, যতক্ষণ পেটে খাবার আছে ততক্ষণ অঙ্ক করতে পারবো, আবার পেটে খাবার শেষ হয়ে গেলে অঙ্ক কাজ করবে না, দেখবে আর সিস্টেম কাজ করছে না। না হ্যাঁ, আর 3টা করো, 3 করো। 3 কোশ্চেন দাও লিখেছি 7x = 42, 7x = 42। স্টেপ বলো, স্টেপ। তাহলে আমার এক্স বার করতে হবে, বলো তো বিশ্বজিৎ, বিশ্বজিৎ একটাই তো, হ্যাঁ। এই 7টা এক্স এর সঙ্গে কি করে আছে? 7 এক্স এর সঙ্গে কোন পরিস্থিতিতে আছে? পরিস্থিতি 4টেই হয় না, পরিস্থিতি 4 পিস হয়, যোগ হয়, বিয়োগ হয়, গুণ হয়, আর ভাগ হয়। আর মজার বিষয় হচ্ছে কি, যোগ বিয়োগ আর ভাগ যদি থাকে তাহলে চিহ্ন দেওয়া থাকে, দেওয়া আছে চিহ্ন, তার মানে গুণ আছে। তাহলে 7 এক্স এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে 7 কে যদি ধরে এদিকে নিয়ে যায় সমান সমানের বাঁ দিকে, কি আকারে যাবে? কিছু বললেও না তুই, আরে 7 কে এদিকে নিয়ে গেলে কি আকারে যাবে? আবার আরে 7 এক্স এর সঙ্গে কি আকারে আছে, গুণের উল্টো কি? হেভি জিনিস তো, হ্যাঁ গুণের উল্টো ভাগ, যোগের উল্টো বিয়োগ। আমি এইটুকু জানতো ক্লাস 7 এ। তাহলে ভাগ, তাহলে 42, আচ্ছা ভাগ মানে বাই, ভাগ মানে বাই 7, 7-এর নাম তো পড়ে 7 একে 7, 7-এর নাম তো পড়ে 6 7 42, তাহলে বা x = 6। এখন কি বলতো, আমি আমি এভাবে কোনদিন ভেবে দেখিনি যে গুণ উল্টো করে যোগ হয়ে যায়। আমি না, এটা 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 কিন্তু কোশ্চেন আমাদের মধ্যে কোনদিন আসেনি। আমাদের যখনই পড়াতো, আমরা তো পড়েছি এই গুণের উল্টো ভাগ মাথায় চলে আসতো, গুণের উল্টো যোগ হয়, এ মাথায় আমি আজ পর্যন্ত মাথায় আসেনি, আমি জানি না কেন আসেনি, এই ব্যাখ্যা নাই। আমি জানি উল্টানো মানে কি, পদ্ধতিটা উল্টো, গুণের পদ্ধতি উল্টো, ভাগ। কি অবস্থা।
আচ্ছা এরপরে 4-এরটা দেখো, না হলে টোকো মিলছে না, এই তো হয়েছে। আচ্ছা এক্স বাই কত আছে দেখো, এক্স বাই 3 সমান সমান 2। তাহলে বলো তো দীপ তুমি, দেখো বাই আছে মানে কি আকারে আছে, ভাগ আকারে আছে, তাহলে ওদিকে যাবে কি আকারে, কে যাবে ওদিকে, এক্স তো যাবে না, এক্স ঠেটা যাবে না, 3 সংখ্যা যাবে। তাহলে ও ঠিকই বলছে, দেখো এক্স বাই 3, দেখো এক্স কে আমাকে বাঁ দিকে রাখতেই হবে, সমান সমান দিলাম, 2 ছিল 2 নিলাম, 3টা দিকে কি আকারে ছিল, ভাগ আকারে মানে বাই আকারে, ওদিকে গেলে গুণ। তাহলে উত্তর কত হলো, 6। তাহলে আশা করি বলতে পারলাম। 2-4 দিন কামাই টামাই করো, দেখবে হবে, মজা হবে। আচ্ছা তাহলে 2 এর অঙ্কটা করে দেখাও তো দেখি, 2 এরটা 2 দেখেছেন, আমি যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, কি দিয়েছো দিকে একবার, বাইরের আগে আবার সমান দিয়েছো কেন, এগুলো সহজ অঙ্ক না, প্রথমবার শিখছো না এক্স এর অঙ্ক, এই জন্য সহজ, এবছর শিখো না, সামনের বার টের পাবো। হ্যাঁ ঠিকই আছে, চলো, হ্যাঁ হ্যাঁ ভুল হয়েছে তো, দুটো সমান সমান হয় না, সামনে বা দেবা, এবার ঠিক আছে নাও, তাহলে হয়ে গেল। হ্যাঁ আসলে ওটা একটা সমীকরণ তো, মানে মাঝখানে তো সমান সমান আছে, এক লাইনে তো 3 বার সমান হয় না, মানে হয় সেটা অন্য ক্ষেত্রে হয়, অ্যারো দেনা বা দিল, হ্যাঁ ওই ধরো দুটো সমীকরণ, 3টে সমীকরণ, ধরো 5টা সমীকরণ আছে, তাহলে প্রথম সমীকরণ সমান সমান দ্বিতীয় সমীকরণ সমান সমান তৃতীয় সমান সমান চতুর্থ সমান সমান পঞ্চম, বুঝতে পারছো, ধরো এরকম হচ্ছে, ধরো এরকম লেখা আছে, সমান ধরো 2x সমান সমান 3y সমান সমান 4z সমান সমান 8k বা 8p, এর সবটা সমীকরণ, তা হতে পারে অঙ্ক যদি এরকম থাকে, এবার ওর এটা ভিত্তি থাকবে, কোন একটা ভিত্তি থাকবে যে এই ভিত্তিতে এইটা করো, আছে আছে 10-এ আছে করাবো, না 9-এ আছে, 9-এ লগারিদম আছে করাবো। আচ্ছা লগারিদম, ক্লাস 12 পর্যন্ত অঙ্ক করলে তোমরা আজকের দিনে টেকনোলজি বুঝতে পারবে, কি করে মোবাইল কাজ করছে, কি করে ওই ওই রাডার সিস্টেম কাজ করে, কিন্তু মজার বিষয় হচ্ছে জেনে কি লাভ, এই ব্যবহার করতে হবে তো, হ্যাঁ সমাজের খাতা দেখালাম না আগের দিন, কত ছিল যেন 25-এ 23, 3 মিনিট না 4 মিনিট লেগেছে লিখতে, আমার সে ওরাই বেঁধেছে, ইতিহাসের নাম না, ও আমার চিরকালই ভালো না, 18-17 না না ওইসব করতাম, ওইসব সহজ ছিল, কিসের গো, ওইসব আমি বানাতাম, এরকম বলেছিলাম, হতে পারে মনে নেই, ইতিহাসের মধ্যে ভালোবাসে না, 253, হ্যাঁ আমি কি করবো, রাগ করে করবো, সায়েন্সের নামে বদনাম করতে পারলেই হবে, না না আমার ভালো লাগে, আমি কি বলেছি ইতিহাস পড়ো না, পড়ো, ইতিহাস জানতে পারবো, মরা মানুষ কিভাবে মরেছিল, মরা মানুষ কিভাবে মরেছিল জানতে পারবো ইতিহাস পড়ে,
আর কি করে বললো পোস্টমর্টম করতে গিয়ে সায়েন্স লাগে, কি করা যাবে। যাই হোক, চলে আসো পেজ নাম্বার 253-তে। না না, তোমরা পরবর্তীতে যখন পড়বা দেখবে যে সবকিছুর ইতিহাস লাগছে, ওটা কোনো বিষয় না। তাহলে মুখস্থ করতে হবে, বেকার, কোনো ভিত্তি নেই। 253 নম্বর পেজে দেখো, কোষে দেখি 22.1, দেখো মেয়েদের তো সব অঙ্ক হয়েও গেল। আচ্ছা, এখানকার যে অঙ্কগুলো আছে একই রকম অঙ্ক, করে ফেলবার আগে কোশ্চেনটাকে পড়ে নাও কি লেখা আছে। এবং সমীকরণের চল সংখ্যাগুলো লিখি। আচ্ছা, সমীকরণের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সমীকরণে শুধুমাত্র সংখ্যা দিয়ে কিন্তু সমীকরণ গঠন করা সম্ভব নয়। আমি একটা উদাহরণ দিই, দেখো তোমাদের এখানে একটা কোশ্চেন আছে, এফ নাম্বার কোশ্চেন, দেখো এফ, দেখো লেখা আছে 9 + 4 = 13। এটা কি কোনো সমীকরণ? এটা কোনো সমীকরণ না। কেন না? কারণ এখানে চলরাশি নেই। যদি এখানে থাকতো 9x + 4, তাহলে এটা কিন্তু সমীকরণ হতো। হ্যাঁ, তাহলে আপাতত আমি এখানে দুটো অঙ্কই করাবো, এরটা আর এফ এরটা, বাকি এগুলো তোমরা করে আনার চেষ্টা করবা। এই যেটাও করতে হবে, তাহলে এই যেটাও করাবো। তোমাদের মধ্যে কম্পিউটার কে কে শেখে? ই বেঁধে গেছে, ই তো সহজ। কম্পিউটার এইসব সমীকরণেই কাজ হয়। হ্যাঁ, কিভাবে, তার জন্য তো পড়তে হবে। দেখো, হ্যাঁ বিজ্ঞান ইতিহাস থাকে, কিন্তু সেটা পড়তে হয় না। যেমন আমি বলছি, ওই তো ম্যালেরিয়া ইতিহাস আছে না, কিভাবে পড়ায় মনে আছে তো? হজ বড় ল, শুধু কোন বিজ্ঞানীর নাম পড়বা, বিজ্ঞানীর নাম পড়বা, জীবাণুর নাম পড়বা, আর কিছু পড়তে হয়? কবেটায় পড়তে হয় না, ওসব লাগে না। ইতিহাস কেন এফ এর অঙ্কটা কেন 1 থেকে শুরু করবো? আচ্ছা, এর অঙ্কটা দেখো, কোশ্চেনে বলেছে x + 5 = 13। একের এ কি বলেছে, x + 5 = 13। এটা 8 হবে, এটা বার করতে বলেনি এখন। কোশ্চেনে কি বলেছে আগে দেখো, কোশ্চেনে বলেছে নিচে কোনগুলি সমীকরণ, তাহলে প্রশ্ন হচ্ছে এটা কি সমীকরণ না সমীকরণ নয়? বলো দীপিকা, কি মনে হচ্ছে, এটা কি সমীকরণ? কি করে বুঝলে? আমি তো শুনতে পাইনি ওর কথা এখন। চলরাশি আছে, এমনি সংখ্যা আছে, তাহলে সমীকরণ, ঠিক? মানে চলরাশি থাকলেই সমীকরণ, তো মাথা কাটাতে হবে। চলরাশি মানেই সমীকরণ। ধরো একটা চলরাশি শুধু x পড়ে আছে, তাহলে এই সমীকরণ না। এটা হ্যাঁ বলো, হবে। ব্যাপারটা হচ্ছে এই ধরো x = কিছু একটা দেওয়া আছে, তাহলে এটা কি হয়ে গেল, সমীকরণ। হ্যাঁ, আমার কাছে ধরো সমান সমানে নেই, তাও তুমি এটাকে চলো সমীকরণ বলতে পারবো, ঠিক আছে? থাক পরে, তাহলে তাহলে সমীকরণ হতো না, সেটা সমীকরণ। চলরাশি থাকলেই সমীকরণ হবে। আচ্ছা, এবার শোনো, এবার কোশ্চেনে বলেছে কি এটা সমীকরণ হ্যাঁ কি না, তাহলে কি লিখবো, এটি হলো সমীকরণ। প্রথমত সমীকরণ হয়ে গেল, তুমি লেখো। স্কুলের স্যার তো অনেকেই বলছে, অনেকে আবার বলছে বলছে না। আচ্ছা, এবারে কি হচ্ছে, সমীকরণের চল সংখ্যাগুলি লিখি, সমীকরণের চল সংখ্যাগুলি লিখি। তাহলে সমীকরণের চল সংখ্যা, তাই কি লিখবো, সমীকরণ, এই সমীকরণের চল হলো, এই সমীকরণের চল সংখ্যাগুলি হলো। আচ্ছা, এখানে সমীকরণের চল সংখ্যাগুলো তো বলতে পারবো না, কারণ এখানে শুধু একটা x আছে, তাই কি লিখবো, এই সমীকরণের চল সংখ্যা হলো x। হ্যাঁ হ্যাঁ, কি বলতো, কিছু জিনিস না উচ্চারণ করে শিখতে হয়, এই জন্য বাংলা পড়তে হয়, জানো, সবই মিলিয়ে মিশিয়ে।
ছোটগুলো অ সে করি না তাহলে এই ফের অঙ্কটা দেখো 9+4=13 এটি সমীকরণ নয় আর সমীকরণ নেই মানে চলন নেই ঠিক আছে আসবো আসবো হ্যাঁ এই দাও দাও বলো রিম্পি বলো কি বলবো হ্যাঁ আর তুমি কোশ্চেন পড়োনি কোশ্চেনে বলেছে যে কোনগুলি সমীকরণ লিখি আর সমীকরণের চল সংখ্যাগুলো লিখি তাহলে সমীকরণ লিখেছে চল সংখ্যা লিখেছে সমাধান করতে তো বলেননি না না 9+4 কি সমীকরণ 9+4=13 এটা সমীকরণ না কারণ এখানে কোন রকম চলরাশি এখানে নেই এই জন্য লিখেছি এটি সমীকরণ নয় হ্যাঁ ওখানে তুমি কোনটা বলছিলে হয়নি এখনো কেন এই যেটা হয়নি কেন এই তো এইচ এর কোশ্চেনে কি দিয়েছে দেখো এটা সমীকরণ তো তাই তো এটি সমীকরণ এখন দাও তুমি বলবে যে না আমাদের তো শিখিয়েছে এক্স ওয়াই জেড সব বাঁদিকে থাকবে এমনি সংখ্যা ডান দিকে এমন কোনো বিষয় নেই যেদিকে আমার ইচ্ছা হলে দাঁড়িয়ে পড়লে আমি বাটখারা ডান দিকে চাপে বাঁদিকে আলু রাখতে পারি আমার ইচ্ছা আমি বাঁদিকে আলু চাপিয়ে ডান দিকে বাটখারা রাখতে পারি তাও ইচ্ছা তাই না দুদিক সমান হওয়া নিয়ে কথা কোন দিকে কি রাখবো আমার ব্যাপার হ্যাঁ আমি ইট দিয়ে বাটখারা বানাতে পারি এটি সমীকরণ এবং এর চল হলো y এর চল হলো y চল হলো এখন আমার হাতের লিখে বিশ্লেষণ করবে কি করে হবে চল সংখ্যা হলো y আচ্ছা না হয়েছে হ্যাঁ হ্যাঁ তাহলে একের বাকি যেগুলো আছে সেগুলো তার বাড়ি থেকে বুঝে নিয়ে একটু করবা আচ্ছা বুঝতে পারোনি কি একটু বলবা আজকে অঙ্ক অনেকটা হবে বুঝলে খাতা দেখালাম না কাল না পরশু দিন ওই তো সই করে নিলি শেষে আর প্রথমে মানে ওই একদিনে দেখাবো মাসে তাহলে এই মাসের শেষে দেখেছি তো তাহলে আবার এটা তো সেপ্টেম্বর মাস এই মাসের আবার শেষে দেখাবো না ওটা হবে সারা মাস ধরে ভালো করে পড়ো রাস্তাঘাটের জন্য বেরোতে না হয় 3 কম যেন না পাও খুব খারাপ অবস্থা তাহলে করে দেবো কেন কে করতে বলছে এটা আসবে পরীক্ষা কে বলেছে এখানে সমাধান করতে বলেনি কিন্তু কোশ্চেন পড়ো হ্যাঁ তারপর এটা সমীকরণ তুমি ধরো তো আমি বলে দিচ্ছি ধরো বলো এখানে তুমি খাতায় যে লিখেছো আচ্ছা ও হচ্ছে একের আয়েরটা বলছে একের আয়েরটা 7 - x = 0 তাহলে এটা সমীকরণ হ্যাঁ কি না তুমি না কেন বলছো শূন্য থাকলে সমীকরণ না কে বলেছে আমি বলে দিয়েছি আবার গুণ করলে কোথা থেকে যোগ করতে কে বলেছে সে অঙ্ক তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে আমরা তো এখন চলে এসেছি ওই দেখো পেজ নাম্বার 253 খুঁজতে দেখি 22.1 এখানে দেখে চিনতে বলেছে যে যে সমীকরণটা দেওয়া আছে ওইটা সমীকরণ আদৌ কিনা তো সমীকরণ কি করে চিনবো হ্যাঁ সমাধানের বীজ একই জিনিস এই যে এটা সমীকরণ হ্যাঁ কি না এটা সমীকরণ কারণ এইখানে যেটা লিখেছে 7 - x = 0 তো এখানে তাহলে এখানে চলরাশি আছে কি নেই কোনটা চলরাশি এই তো বললে হবে না কোনটা আবার বলে নাম আছে তো হ্যাঁ তাহলে এটা সমীকরণ এবারে চলরাশির নাম কি
আরে এক্স বললাম তো। আবার বললাম তো না, বললাম। আচ্ছা, এবার হচ্ছে সমীকরণ তৈরি করব। যেমন একটু বললাম, একটা সাইকেলে যদি দুটো চাকা হয়, দুটো সাইকেলে কটা চাকা হবে বলো? চারটে। তাহলে এক্স খানা সাইকেল হলে, এক্স খানা সাইকেল হলে 2x, ঠিক আছে? তাহলে এখন বলো তো, মনে করো একটা ভ্যান রিক্সায় 3টে চাকা হয়, তাহলে এক্স খানা ভ্যান রিক্সায়, হ্যাঁ না আবার কি হয়ে গেল? দেখো এরকমই জিনিস আছে তোমাদের পেজ নাম্বার 253 2 নাম্বার কোশ্চেন গুলোতে লেখা আছে যে সমীকরণ তৈরি করি। সবই সহজ। আচ্ছা তাহলে হ্যাঁ, 3 কেন 33? ও না 3। আচ্ছা আস্তে আস্তে দেখো, এখানে বলেছি কি এই একটা, আরে না, আচ্ছা এরকম আছে, শোনো এই ছবি দিয়েছে, বলছে কি 33টি কাঠি দিয়ে এক্স খানা সজ্জা হয়েছে। কি বলেছে? 33টা কাঠি দিয়ে কটা সজ্জা হয়েছে? এক্সটা। তাহলে সমীকরণটা আমি কি লিখবো, তাই তো? তাহলে এভাবে লিখবো 33। তাহলে লিখবো কি 33টি কাঠি দিয়ে এক্স খানা, তাহলে টি এক্সটি সজ্জা হয়েছে। হ্যাঁ সজ্জা মানে ছবিগুলো হয়েছে। 33টি কাঠি দিয়ে এক্সটি সজ্জা হয়েছে। একটি ছবিতে, একটি সজ্জায়, কি জানি মনে নেই আমার, একটি সজ্জায় 3টি কাঠি, 3টি কাঠি থাকলে সমীকরণটি হবে, আমি প্রথমটা লিখে করাচ্ছি, সমীকরণটি হবে। তাহলে সমীকরণটা কি হবে? 3x সমান সমান 33। কেন বলে দিই, দেখো একটা সজ্জায় কটা কাঠি আছে? 3টে। তাহলে আমার এক্স খানা সজ্জা আছে, তাহলে 3 ইন্টু এক্স টোটাল কাঠির সংখ্যা। আবার বইতে কি বলে দিয়েছে, কাঠি কটা ছিল? 33। তাহলে এটা সমান সমান 33টা। বুঝতে পারলাম? আমি এই জন্যই বলি এগুলোকে বলে তুলনামূলক সমীকরণ, এগুলোকে বলে তুলনা। বুঝলেন? বা 3 গুণ এক্স আর 3x একই জিনিস, এরকম সমীকরণ বইতে বলে দিয়েছে। আমি তোমাকে বোঝাবো, দেখো তুমি বুঝতে পারবো। একটা সাইকেলে কটা চাকা হয়? দুটো। তাহলে এক্স খানা সাইকেলে কটা চাকা? তুমি বলবো আমাকে, গুণ মুন বললো, পয়সা করে বলো এক্স সাইকেলে কটা চাকা হবে? 2x। তোমাকে বলা হলো যে একটা সাইকেলে দুটো চাকা হয়। হুম হুম একটা ফ্যাক্টরির মধ্যে অনেক সাইকেল আছে, আমি জানি না কটা সাইকেল, কিন্তু টোটাল চাকার সংখ্যা 146টা হয়েছে। বোঝা গেল? তাহলে এখন বললো, তাহলে বলে দিল, কি বললো? একটা সাইকেলে দুটো চাকা আর টোটাল চাকার সংখ্যা 146। সমীকরণ গঠন করো। তখন তুমি কি করবা? তখন আমি ধরে নেবো কি সাইকেল সংখ্যা এক্সটি, সাইকেল সংখ্যা এক্সটি। তাহলে আমাদের মনে মনে বেরিয়ে যাবে, ও আচ্ছা একটা সাইকেলে দুটো চাকা, তাহলে এক্স খানা সাইকেলে কটা চাকা? 2x। ও তার মানে তো চাকার সংখ্যা আমি এটা লিখে বার করে ফেলছি। আবার ওরা কষ্ট করে বলে দিচ্ছে চাকার সংখ্যা কত? 146। তাহলে 146 হচ্ছে চাকার সংখ্যা, 2x হচ্ছে চাকার সংখ্যা, তো দুটোই চাকার সংখ্যা, দুটোকে তাহলে কি হবে? সমান। দাঁড়িপাল্লা এক সাইডে 1 কেজির বাটখারা আছে, অন্য সাইডে 1 কেজি আলু আছে, দুটোই কত? দুটোই 1 কেজি, তো দুটোই সমান। আমি বলে আলু খাবো না বাটখারা খাবো, সেটা পরিস্থিতির উপর নির্ভর করছে। রেজাল্ট খারাপ হলে বাটখারা, ভালো হলে আলু। তাহলে আপাতত কি বোঝা গেল ডিম্পি? এই শোনো, সমীকরণ গঠন মানে, আমি একটু বলি শোনো, সমীকরণ গঠন মানে হচ্ছে, শোনো, একটা হচ্ছে আসল জিনিস হয়, আর একটা জিনিস আমরা এক্স ধরে বানাই। কি বললাম?
একটা হচ্ছে আসল জিনিস হয় যেটা প্রকৃত মান হলো, আর একটা হচ্ছে আমি তৈরি করি এক্স ধরে, দিয়ে দুটো কার জন্য তৈরি করি, দুটো, হ্যাঁ গুণ কেন, এটা একটা সজ্জায় তিনটে কাটি, তাহলে এক্স খানা সজ্জায় 3 গুণ এক্সটা কাটি, 3 গুণ এক্স মানে 3x, বুঝা গেল? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি বলতো, সমীকরণের অঙ্কে আমরা একটা এক্স ধরে জিনিস বানাই আর একটা বইতে মান বলে দেওয়া থাকে, ঠিক আছে? দিয়ে এবার এইটার সাপেক্ষে আমরা দুটোকে কি বলি, সমান, বুঝা গেল? আমরা অঙ্কে আছি। ছবি ঠিক আছে, এই রেখে দিলে বুঝতে পারলাম, বুঝতে পারলাম কত বড় হা করলো। হ্যাঁ গরম লাগছে, আচ্ছা দুয়ের বাকিগুলো করে আনবো, হ্যাঁ এই কথা না কথা, দুয়ের বাকিগুলো করে নেবো, ওগুলো নিজে করে আনবা, বুঝতে পারবা যদি বাড়ি গিয়ে করো। 3-এর কোশ্চেন দেখো, আচ্ছা তিনের শোনো, 3-এর বিষয়, 3-এর যে ছক আছে না, 3-এর ছক আছে, 3-এর ছকের ওই উপর থেকে নিচ পর্যন্ত না রোমানে 1-2 করে লিখে নাও তো, রোমান 1, রোমান 2, রোমান 3, হ্যাঁ বই সাইডে লিখে নাও, লিখে নাও, এই যে এই ছকের এই সাইডে উপর থেকে নিচে 1-2 করে লিখে নাও, তাহলে কোশ্চেন নাম্বার বলতে খুব অসুবিধা হয়। হ্যাঁ 11টাই আছে। হয়েছে? আচ্ছা এবার চলে আসি চলের মান, চলের বীজ, ওইসব নিয়ে। ধরো একটা সমীকরণ আছে, বইতে দেখো দেওয়া আছে, এক নাম্বারটা করেছি, x + 5 = 25, এটা কোশ্চেনে দেওয়া আছে, লেখা আছে x + 5 = 25, তাই এটা হচ্ছে সমীকরণ। সেকেন্ড কলাম দেখো লেখা আছে চলের মান, হেডিং এ লেখা আছে চলের মান, থার্ডে কি লেখা আছে, চলের মান সমীকরণকে সিদ্ধ করছে পার করছে না। তাহলে প্রথমত দেখো এখানে এটা হচ্ছে আমাদের সমীকরণ, চলের মান x এর মান কত বলে দিয়েছে 5, তারপর তো x এর মান বসাও, 5 বসাও, তাহলে x এর মান যদি 5 বসে, 5 + 5 কত হবে, তাহলে 10, তাহলে 10 সঙ্গে 10 আর 25 কি সমান না, তাহলে আমরা সাইডে কি লিখবো, সিদ্ধ করছে না। হ্যাঁ বলো, সিদ্ধ মানে সমান, ঠিক আছে? তাহলে এখানে সমীকরণ লিখে নাও হেডিং এ, আচ্ছা খাতাতে বাড়িতে বইয়ের মতো বড় করে ছক বানাবা, আপাতত একটা লিখে চালু করো, সমীকরণ, তারপরে হচ্ছে চলের মান, তারপরে হচ্ছে সিদ্ধ করছে পাঠ করছে না, কি হয়েছে, এবার এটা ভাষা অঙ্কের তোমাকে শিখতে হবে, মনে রাখতে হয় সবকিছু, থাকে না মনে থাকে না, আবার কে বলেছে মনে রাখতে হবে গো। আচ্ছা তাহলে x + 5 = 25, চলের মান যদি 5 হয় তাহলে এটা সিদ্ধ করবে কি করবে না, চলের মান বীজ না কখনোই, x = 5, x এর মান 5 বলেছে, চলের মান, তাহলে এটা করছে না, আমি লিখছি তার ওটা ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছো? আচ্ছা এবার চলে আসবো হচ্ছে ভি 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 এর অঙ্কটা আছে, ভি ভি কারণ দেখো তুমি এখানে x এর মান 5 বসাও, তাহলে 5 + 5 কত হয়, 10 = 25 লিখেছে, বুঝতে পেরেছো?
যদি এখানে শোনো, যদি এক্স আর 5 এর যোগফল 25 হতো তাহলে দুটো কি হতো? সমান। তাহলে এক্স এর মান 25 হলে ওটা সিদ্ধ করতো। তাহলে এখন দেখো ভি এর অঙ্কটা দেখো লেখা আছে যে এক্স প্লাস 5 সমান সমান 25 আছে লেখা। বলেছে যে এক্স সমান সমান 20। এখন বলছে সিদ্ধ করছে কি করছে না। দেখো এক্স এর মান যদি এখানে 20 হয় তাহলে 20 যোগ 5 মানে 25। তাহলে 25 সমান সমান 25 হওয়া থেকে হয় না? 25 হয়, তাহলে এখানে সিদ্ধ করছে। বলো, বোঝা গেল? এইবার শোনো, লেখালেখি বন্ধ করে কান করে শুনো। এক্স এর মান 20 হলে সমীকরণটা সিদ্ধ হয়। তাহলে এক্স এর এই মানটাকে আমরা বলবো এই সমীকরণের বীজ। এক্স এর মানটাকে কি বলবো? সমীকরণের বীজ। যদি তোমাদের এই ক্লাসে লাগবে না বীজ বা সমাধান। খুলতে পারবো? আসো আমি যাবো, খুলে দিই, চেষ্টা করে টেনে টেনে। মেশিন দিয়ে খুলতে হবে। এটা কি বুঝতে পেরেছো? তাহলে তাহলে পরে পরে এগুলো করবা, করছে অথবা করছে না, করবা। বলো 7 এরটা। আচ্ছা ওনার কথা মতো ভি ডবল আই সমীকরণ বলেছে y - 1 = 11। এখানে বলেছে y সমান সমান একটা মান বসাতে বলেছে। সাইডে কি লেখা আছে? সিদ্ধ করছে না, সিদ্ধ করছে না। সারা তার এই সরো বলতে অঙ্ক করো আর কি। তাহলে কোশ্চেনে কি বলেছে? y এর মান এটা নিতে হবে, যদি y এর নির্দিষ্ট মান নেবো যে ক্ষেত্রে সিদ্ধ করছে না, মানে আমি বলছি শোনো কান খুলে। তাহলে এখন বলতে হচ্ছে সিদ্ধ করছে না মানে কি দুদিক তাহলে সমান হবে না। তাহলে বলো y এর মান, আমরা শূন্য থেকে শুরু করবো, বেশি মাথা খাটাবো না, শূন্য থেকে শুরু করবো। y এর মান যদি শূন্য নিই তাহলে 0 - 1 মানে কত হয়? -1 হয়। তো -1 আর 11 কি সমান হয় না? তাহলে কি সমীকরণটা সিদ্ধ করছে না। তাহলে আমি এখানে y এর মান 0 নিতে পারি, সেটা সিদ্ধ হবে না। আর করাবো না, এইটুকুনি। এই তাহলে বিশ্বজিৎ কি বুঝতে পারলে? এটা তো বুঝতে কিছু বুঝতে পারো না। কোশ্চেনে বলে কি সিদ্ধ হচ্ছে না, সিদ্ধ হচ্ছে না মানে এই তুমি বকো না তো। সিদ্ধ হচ্ছে না মানে হচ্ছে যে y এর মান একটা সংখ্যা নেবো, নিয়ে এখানে y এর মান বসাবো। তাহলে y এর মান মনে মনে 0, সব থেকে ছোট সংখ্যা, তুমি সামনে করে থাকো। তাহলে y এর মান যদি 0 বসাই তাহলে 0 থেকে 1 বাদ দিলে কত হয়? -1 হয়। তাহলে -1 আর 11 কি সমান? সমান না। তাহলে মানে কি সিদ্ধ করছে না। যদি সমান হতো তাহলে সিদ্ধ করতো। বুঝা গেছে? যেমন ওখানে 20 দেওয়া আছে, তাহলে 20 যোগ 5 তাহলে 25 হলো। তাহলে এখানে তো প্লাস 1 এই জন্য এখানে লেখা আছে সিদ্ধ করছে। হ্যাঁ তো 10 করলে তো এখানে যদি 10 - 1, 10 থেকে 1 বাদ দিলে 9 হয়, তো y এর মান 10 নিলে হবে না। ধরো এখানে 10 নিলাম, তাহলে y এর মান 10, 10 থেকে 1 বাদ দিলে 9, তা 9 আর 11 তো সমান না। ঠিক আছে, চেষ্টা করে যে পরে এগুলো অসুবিধা কিছু আছে। আচ্ছা আচ্ছা বাড়ি কাজ লেখো, বিজ্ঞান পড়াবো তো, আসতে হবে না। তোমরা সবকিছু ছেড়ে ছুড়ে যখন পড়তে এসছো তাহলে তোমরা পড়ো। ওটাই তো বলছি। পেজ নাম্বার 253 এর কোশ্চেন দেখি 22.1 এর 1 2 3 1 2 3 করবো আবার কি। আচ্ছা এবার বিজ্ঞানে আসবো। এই অধ্যায় শেষ হলে 20 না পরীক্ষা, তাই তো নেবো।
ও তোমরা তো বলো বৃহস্পতিবার কটায় আসছো শিক্ষক দিবসে? হ্যাঁ শিক্ষক দিবসে আসতে হবে তো। তোমাদের হচ্ছে টাইমটা করা হয়েছে হচ্ছে বিকেল বেলা 4:30টার সময়। হ্যাঁ কি বিকেল 4:30 পড়াবে নাকি? দাও 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 দাও। হ্যালো হ্যাঁ বল। হ্যাঁ পাঠাবো, হ্যাঁ পাঠিয়ে দেবো। পাঠা এখন হবে না, আমি পড়িনি তারপরে। ও ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ কি হচ্ছিল কথাবার্তা কি বলছিলাম? আচ্ছা 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 বিকেলে কার সমস্যা? আমি বলছি শোন, আমার এখানে বিকেল 3:30 থেকে সন্ধ্যে 8:30 পর্যন্ত, এবার তার মধ্যে তোমার যে কোনো সময় আসতে হবে। তোমার ধাইবা কি বলতো, এখানে জনগণ তো বিভিন্ন ব্যাচে মানুষ আসবে, সবার সঙ্গে তাহলে ঝামেলা করতে হবে। আমি তো ওটাই বলছি 4:30টার সময় আসো। কারেক্ট কি জীবনে হয়েছে আজ পর্যন্ত? 4:30 তোমরা তো বলে রাখো যাদের যাদের সময় হবে না তারা হয় একটু আগে পরে এলে কোনো সমস্যা নেই, কিন্তু আসবা যেন না হয় মানে কেউ এসো না এমন জন্য না হয়, সবাই আসবে। আমার জন্য আবার কি? আমার জন্য কিছু আনবা না, ভুল করেও না, যা কিছু আনে চলে আমি কিন্তু বলে যদি ভুল যদি না না ওইসব বলছি না। দেখো ব্যাপারটা যে জিনিসপত্র কেনার প্রয়োজন আমার দরকার নেই কিছু, শুনে নয় বলে দিই প্রথমত প্রতিবার ফেলে দিতে হয়। সবার প্রথম জিনিস যেটা আমি ফেলে দিই সেটা হচ্ছে দেয়ালে ঝোলানো জিনিসপত্র। আমার দেওয়াল না ওই দেখো এক পিসি আছে, কোন রকম ঝুলিয়ে রেখেছি তাই, আর বাদ বাকি সব ফেলে দিই। হ্যাঁ দু এক ও হাতে ঝুলানো জিনিসগুলো ভালো লাগে। প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যায়, সরস্বতী ঠাকুর আমি প্রথম দিন টান মেরে ফেলে দিই সন্ধ্যাবেলা, একদম না একদম। ঠিক আছে এমন জিনিস যদি তোমার জন্য আনতে চাও, তোমাদের পড়াশোনাতে কাজে লাগে এমন জিনিস আনবা। আমি কিন্তু কিছু বলিনি, তোমারটা তুমি বুঝে নাও। আমি শুধু এটাই বলেছি কি এমন যদি কিছু আনতে হয় এমন কিছু আনবা যেটা তোমাদের ক্লাসের মধ্যে ব্যবহার করা যায়, সেগুলো বোঝা গেল? তা সেগুলো আছে এখনো পড়ে আছে আমার কাছে, ঠিক আছে এখনো আছে। যেগুলো কেনাকাটার জিনিসপত্র হয় বেকার, এই তো এটা ওটা ও সবই কাজে লাগে, যেগুলো লাগে না বেকার আমি কি করবো, ঘর বন্ধ ঘর ভরা তো ভালো লাগে না, এমনিই নেই ঘরের জায়গা। আর ঘরের অবস্থা তো জানোই না, গিটার বাজায়। তাহলে আশেপাশে বুঝতে পেরেছো? হম ওইসব ভুলভাল জিনিসপত্র আনবাতে আমার ফেলে দিতে হবে, খুব খারাপ লাগে। হ্যাঁ বলো হলো। জ্বর এলে তো আসতে হবে না, পরের বছর আসবে, আসছে বছর আবার হবে। আচ্ছা তুমি তো বাড়িকে ফোন করবো আমাকে না? আমি বাইরে শুনবো যেগুলো শিখছো কোথা থেকে, সোর্স কি শুনতে হবে। দীপ অনেক কিছু জানে, এত কিছু জিজ্ঞাসা করে, এত জিজ্ঞাসা করছে কি করে শুনতে হবে এত। তাহলে অহনা, রিম্পি, সায়ন আসেনি, সহিষ্ণু আসেনি, দীপ, শুভ্র, ঈশান আসেনি, অরজিৎ, সোম আসেনি, রিমি, স্বর্ণ, বিশ্বজিৎ, দীপদুর্লভ, দীপিকা, অয়ন আসেনি, সম্প্রীতি নেই, মিষ্টি নেই, অর্পণ, দীপিকা, ওই তো অর্পণ। অয়নের কি হয়েছে, জ্বর এসছে? ও ছবি আঁকে ওটাই দেখছি। আচ্ছা লাস্টের দিন বলেছিল অহনা, এবার রিম্পি দেবে, আইবার করতে হ্যাঁ করে।
আগের দিন দাও রিম্পি দাও, আছে কদিন পরে, এবছরে আর 2 দিন হয়তো নেবো। আচ্ছা, জীব বৈচিত্র্যের সংখ্যা হ্রাস। আচ্ছা, কারেন্ট কি প্রথম থেকেই নেই নাকি? তোমাদের বেঁচে তাহলে কারেন্ট এলোই না? বলছে গোলাপি মাথার হার। আচ্ছা, হতে পারে, দেখবে না ও কিছু, পড়াশোনা করে আনো, অঙ্ক টঙ্ক গুলো দেখবো। না না, এই তালায় একবার চাপ মারো তো দেখি। আস্তে 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 চাপ মারো, জুম হয়েছে, আরেকবার চাপ মারো। হ্যাঁ হয়েছে, বস। এবার একটু ঠান্ডা লাগছে আমার না। আচ্ছা, আগের দিন আমাদের রোগবাগ হয়ে গেছে, মাছ মাংস পড়ে ফেলেছি। কি গো? আচ্ছা, তোমাদের হচ্ছে জীব বৈচিত্র্যের সংখ্যা হ্রাস। আচ্ছা, প্রবাল পর্যন্ত হয়েছিল তাই না? তাহলে আজকে যেটা বলবো হচ্ছে জীব বৈচিত্র্যের সংখ্যা হ্রাস। তার আগে আমরা জানতে হবে কি জীব বৈচিত্র্য কাকে বলে, তাই না? এই হয়েছে, গল্প হয়ে গেছে। কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যে ধরনের উদ্ভিদ, প্রাণী এবং জীবাণু থাকে সবগুলোকে নিয়ে জীবের যে বৈচিত্র্য দেখা যায় তাকে আমরা কি বলবো? জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। আচ্ছা, এবার জীব বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে কতগুলো অঞ্চলকে চিহ্নিত করা হয়। হ্যাঁ, তাই বায়োডাইভার্সিটি হটস্পট মানে হচ্ছে কি পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে জীব বৈচিত্র্য লক্ষ্য করা যায়, তাদেরকে কি বলা হচ্ছে? বায়োডাইভার্সিটি হটস্পট। যেমন আমাদের ভারতের 4টে বায়োডাইভার্সিটি হটস্পট আছে। সবার প্রথম হচ্ছে কি হিমালয়, কি বলেছে? পূর্ব হিমালয়। পূর্ব হিমালয়ের মধ্যে কি বলছে? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের উপরের অংশটা কি বলছে? পশ্চিম সিকিম ও পশ্চিমবঙ্গের দার্জিলিং, ডুয়ার্স আর তরাই হয়ে গেল। এরপরে কি আছে? পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা। আচ্ছা, পশ্চিমঘাট পর্বতমালা আছে কোথায় সেটা আগে জানতে হবে। আসছে আসছে, আমি একটা ভারতের সাধারণ ছবি আঁকছি, যেটা প্রতিদিন আঁকি। আমাদের একটা এরকমই হয়। হাসো হাসো, হেসে নাও হেসে নাও। হ্যাঁ, অনেকেই অনেকে ছোট বড় হবে, ওটা কোনো বিষয় না। আচ্ছা, এই হচ্ছে ভারতের ম্যাপ। আচ্ছা, ভারতের ম্যাপের মধ্যে উপরের দিকে যে অংশ উত্তর ভারত বলা হয়, নিচের দিকের অংশকে দক্ষিণ ভারত বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, কোশ্চেন বলছে পশ্চিম ঘাট পর্বতমালা। ভারতের নিচে যে ভি অংশ আছে দেখতে পাচ্ছ, তাহলে এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে পশ্চিম দিকে বিভিন্ন পর্বত আছে, এটাই কি বলেছে? পশ্চিম ঘাট পর্বতমালা। এটাই বলছে পশ্চিম ঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা। তা ভারতের উত্তর, ভারতের পশ্চিম উপকূল। তাহলে ভারতের দুটো উপকূল, এটা পশ্চিম দিকের উপকূল, তাই কি বলবো? পশ্চিম উপকূল, এটা পূর্ব উপকূল হয়েছে। আচ্ছা, ওটা আফ্রিকায় হচ্ছে, ভারতে হচ্ছে। আচ্ছা, এবার চলে এসেছে ইন্দো বার্মা। ইন্দো বার্মা, ইন্দো বার্মা কি উত্তর পূর্ব ভারতের রাজ্য সমূহ, যেমন হচ্ছে মেঘালয়। বার্মা মানে কি? বার্মা মানে হচ্ছে মায়ানমার। তাহলে এই সাইডে যে দেশ আছে সেটা হচ্ছে মায়ানমার দেশ। তাহলে আমাদের এখানে কি অরুণাচল প্রদেশ আছে, আরো অন্যান্য জায়গা আছে, তাই তো? তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে অঞ্চলটা এটাকে বলে কি? ইন্দো বার্মা অঞ্চল। কি বলে এটাকে? ইন্দো মানে ভারত, বার্মা মানে মায়ানমার। তাহলে ভারত আর মায়ানমারের মাঝখানে বাংলাদেশ এইখানটায় আছে। এইখানটায় এই যে এই অংশটা এখানে, এখানটায় বাংলাদেশ।
বাংলাদেশ তো ভারতের ছবির মধ্যেই রাখি আমি, ও তো ভারতেরই সন্তান। আমি ভারতের সন্তান না, মমতার সন্তান। আসলে না রিসার্চ পেপার বলেও কিছু পাওয়া যায় ইন্টারনেটে, জানো? এই কি হলো? এই শোনো, এরপরে সুন্দারল্যান্ড। এই শোনো, সুন্দারল্যান্ড হচ্ছে কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, মানে এই যে অংশটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ভীষণ সুন্দর জায়গা। ওখানে কি আছে? সুন্দারল্যান্ড বলে জায়গা আছে, যেটা সুন্দারল্যান্ড বলে একটা বায়োডাইভার্সিটি অঞ্চল আছে। হলো, আচ্ছা এবার শুনো, তাহলে ভারতে কটা বায়োডাইভার্সিটি অঞ্চল পেলাম? উত্তর হচ্ছে 4টে। একটা হচ্ছে কি পূর্ব হিমালয়, মানে ভারতের এইখানকার অংশটা, যার মধ্যে এই অঞ্চলে পশ্চিমবঙ্গের পড়ে। তাহলে এখানে হচ্ছে সিকিম আছে মাথার উপরে, আর কি আছে? দার্জিলিং, সিকিম আর দার্জিলিং, আর এখানকার ডুয়ার্স তরাই অঞ্চল। আমি ম্যাপ আগে যা বই অঞ্চলে যে চিহ্নিত করছি, আমরা এভাবে করতে পারি। এখানে হচ্ছে সিকিম আছে, এখানে হচ্ছে দার্জিলিং আছে, ম্যাপ পয়েন্টিং করেছো তো? পশ্চিমবঙ্গে এই অঞ্চলটাতে, সিকিম এখানে আছে। আচ্ছা শোনো, তাহলে সিকিম আর দার্জিলিং মিলে কি হলো? পূর্ব হিমালয়ের বায়োডাইভার্সিটি অঞ্চল। এক। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে কি পশ্চিম ঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা। সেকেন্ড। থার্ড হচ্ছে কি ইন্দো বার্মা এই অঞ্চলটা, মানে ভারত আর মায়ানমারের একটা অংশ, এটা কি বলা হচ্ছে ইন্দো বার্মা। আর এটা হচ্ছে কি সুন্দারল্যান্ড। এটা কি সুন্দারল্যান্ড, এটা কোথায়? সুন্দর না, সুন্দারল্যান্ড, এটা কোথায় আছে? সুন্দা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই অঞ্চলটা আছে। ঠিক আছে, হ্যাঁ বলো। মানে ফোন আসে, তার মানেটা তুমি কি বোঝাতে চাইছো? আমি কি ভাববো, আমি কি ভাবতে চাই? হতেই পারে, আমি কি করবো? বোম্বে আর মুম্বাই একই, মহারাষ্ট্রের মধ্যেই মুম্বাই শহর। এটা বোম্বাইটা শহর, কলকাতা যেমন শহর। বেশি দূর না, শ্রীলঙ্কা যদি রাস্তা থাকো সাইকেল নিয়ে যাওয়া যেত। আমি বলছি রাস্তা যদি থাকতো। আচ্ছা এরপরে চলে আসি, এরপরে চলে আসবো যে ভারতকে দেখো, ভারতের মধ্যে তাহলে কটা বায়োডাইভার্সিটি পেলাম? 4টে। দেখো ভারত হচ্ছে পৃথিবীর অনেকগুলো দেশ আছে, তার মধ্যে একটা অন্যতম দেশ। ভারতে একদম মানে পৃথিবীর সকল ধরনের বৈচিত্র্য উল্লেখ করা যায়, দেখা যায়। পৃথিবীতে 4-5 ধরনের জীব বৈচিত্র্যের অঞ্চল আছে, যেখানে মানে যেখানে জীবজন্তু থাকে। সবার প্রথমে জীবজন্তু কোথায় থাকে? জঙ্গলে থাকে, তাহলে বন্য পরিবেশ। পাহাড়ে থাকে, তাহলে পাহাড়ি পরিবেশ। মরুভূমিতে থাকে, তাহলে মরু পরিবেশ। সমুদ্রে থাকে, সমুদ্র পরিবেশ। আর এটা কোথায় থাকে? আন্টার্কটিকা, মানে একদম বরফযুক্ত অঞ্চল, সেখানকার পরিবেশ। ভারত মধ্যে এই সব করে এই যে 5টা অঞ্চলের কথা হলো, 5টাই আছে। আছে এই জন্য ভারতের মধ্যে কি প্রচুর বৈচিত্র্যপূর্ণ জীব, মানে বিভিন্ন ধরনের জীব দেখা যায়। তাই ভারতকে কি বলে? মেগা ডাইভার্সিটি নেশন। কি বলা হয়? মেগা ডাইভার্সিটি নেশন বা অতি বৈচিত্র্যের দেশ। আচ্ছা ভারতের মধ্যে কতগুলো জিনিস দেখো, বলছে কি পৃথিবীর 17টি অতি বৈচিত্র্য সম্পন্ন জায়গা আছে, দেশ আছে, তাদের মধ্যে ভারত অন্যতম। আমাদের দেশে প্রায় 91,212 প্রজাতির বন্য প্রাণী, পোকামাকড়, শামুক, কেঁচো ইত্যাদি খোঁজ পাওয়া গেছে। মানে ধরো তুমি একটা জঙ্গলে পিকনিক করতে গেলে, দিয়ে নতুন ধরনের পোকা দেখতে পেলে, তাহলে বুঝলে ওই পোকাটা 91,212টা প্রজাতির মধ্যে কোনো একটা প্রজাতির মধ্যে পড়ছে, এবং সেটা কিন্তু লিস্ট করা আছে যে হ্যাঁ এটা ভারতে পাওয়া যায়। আচ্ছা এরপরে চলে আসি যে ভারতীয় ভূখণ্ডের পরিমাণ বেশি না 33 লক্ষ বর্গ কিলোমিটার, যার মধ্যে প্রায় 19.7% বা 1/5 অংশ অরণ্যে ঢাকা। আগেকার দিনে ভারতের 2/3 অংশ অরণ্যে ঢাকা ছিল, কিন্তু আজকের দিনে সেটা অনেক কমে গেছে, 5/1 অংশ ঢাকা। আচ্ছা সারা বিশ্বের উদ্ভিদ জগতের প্রায় 7% উদ্ভিদ আমাদের এখানে পাওয়া যায়। আচ্ছা এবার প্রাণী জগতে 6.5% পাওয়া যায়। হ্যাঁ এবার চলে আসি গাছ এই জীব বৈচিত্র্যের গুরুত্ব। আচ্ছা জীব বৈচিত্র্যের গুরুত্ব বলার জন্য তোমাদের সবার প্রথমে জানতে হবে কি মরুভূমি কেমন। মানে আরবের কথাই আসছে, তাহলে আরবে যতদিন তেল আবিষ্কার হয়নি ততদিন আরবে দুটো জিনিসই হতো।
একটা হচ্ছে খেজুর গাছ, খেজুর চেনো? বিলাতি খেজুর। আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে লুঙ্গি। আর আরবে মরুভূমি অঞ্চল, চাষবাস তো কিছু হয় না, খেজুর চাষ হতো, খেজুর গাছ লাগিয়ে দিত, ওখানকার হয়ে যেত খেজুর। আচ্ছা, খেজুর ব্যাপারটা ওই অঞ্চলটা মানে মরুভূমি অঞ্চলে কাঁটা জাতীয় গাছ হয়, খেজুর গাছটাই শুধু হতো, আর কোনো বাণিজ্য করার মতো সম্পদ নেই। কি ক্যাকটাস? তুমি ক্যাকটাস খেয়েছো? বলো বিদেশ থেকে ক্যাকটাস অর্ডার দেয় কে? বলো, অর্ডার দাও। দেখো আরবের খেজুর আমাদের বাজারে বিক্রি হয় কি হয় না, সবুজ কালারের প্যাকেটে। ওরাই বলছে তাহলে বাণিজ্য করার মতো জিনিস কি ছিল? শুধুমাত্র খেজুর। আরেকটা জিনিস ছিল, সেটা জানো? ওইটা। তারপরে তো তেল আবিষ্কার। তার মানে বোঝা যাচ্ছে কি, যদি মাটি ভালো না হয় সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো হবে না। তাহলে এখন জীব বৈচিত্র্যে পেট্রোলিয়াম সব দেশেই আছে মোটামুটি। এবার আরব জাতীয় দেশে বেশি আছে। আর রাশিয়া তো প্রচুর বড় দেশ না? আচ্ছা, এবার 238 এখনো পড়ে তো ওরকমই জিনিসপত্র পড়তে আর কি, অনেকটা ওরকম। হ্যাঁ, যতটা ঢলঢলা হয় আর কি। ঠিক আছে। আর এবার হচ্ছে জীব বৈচিত্র্যের গুরুত্ব। দেখো, জীব বৈচিত্র্যের গুরুত্ব মানে কি, জীব বৈচিত্র্য থেকে আমরা কি কি লাভ পাই? সবার প্রথম হচ্ছে কি খাদ্য। কি খাদ্য? মানে দেখো, জীবন ধারণের জন্য সবার প্রথমে দুটো জিনিস দরকার। কি দরকার? খাদ্য, বাসস্থান আর বস্ত্র। যে কোনো একটা মানুষের জীবন ধারণের জন্য কি দরকার? খাদ্য, বস্ত্র, বাসস্থান। তাহলে আমরা প্রথম তিনটে নিয়ে আলোচনা করবো না? আগে খাদ্য, সবার প্রথমে খাদ্য। খাদ্য ছাড়া বাকি দুটো নিয়ে কোনো কাজ নেই। তোমাকে শপিং মলে মধ্যে ঢুকে দিল, 10 দিন নে, তুই জামা প্যান্ট পরে থাক, খেতে দেবো না। আচ্ছা, এবার শোনো, এবার চলে যাই খাবারের উৎসে আসি। তাহলে জীব বৈচিত্র্য থেকে আমরা খাবার কেমন পাই? দেখো, আমাদের সব থেকে পপুলার খাবারের নাম কি আমাদের পশ্চিমবঙ্গে যদি ধরি? ভাত আর মাছ হলো। তাহলে এবার তো ভাত চাল থেকে হয়, তাহলে চালের কত রকম নাম আছে? না, সবার প্রথমে মিনিকিট আর মোটা চাল। মিনিকিটের মধ্যে এক গাদা আছে, মোটা চালের মধ্যে এক গাদা আছে। আবার তার একটা সুগন্ধি চাল, কি ওর নাম কি? বাসমতি। বুঝতে পারলে? তাহলে এখন ভাবো তো, যদি চাল এক ধরনের হতো, সারা পৃথিবীতে একটাই চাল, আর কোনো চালে কোনো সেন্ট মেন্ট কিছু নেই, তাই না? তাহলে জীব বৈচিত্র্যের খুব একটা ভালো লাগতো না। কিন্তু অনেক ধরনের ধান গাছ হয়। আচ্ছা, আর এটা হচ্ছে গোবিন্দভোগ, সুন্দর সেন্ট আছে। আচ্ছা, এটা তো আমি কিন্তু এটা কিন্তু একটা গাছের বিভিন্ন কথা বললাম, তাই না? এখন তো আর একটা গাছের নাম বলো। গম। গমই হয়, গমের আর প্রজাতি কোথায়? আচ্ছা, ভুট্টা বাদ দাও, শাকসবজিতে চলে আসো। টমেটো, গাজর, মূলো, আচ্ছা আলু ইত্যাদি। তাহলে বোঝা গেল খাদ্যের উৎস, বুঝতে পারলাম। 2 নম্বর হচ্ছে আচ্ছা, 2 নম্বর হচ্ছে বস্ত্র। জীব বৈচিত্র্য থেকে কিভাবে বস্ত্র তৈরি করে সেটা বলতে হবে। বস্ত্র মানে যে কোনো পোশাক কি দিয়ে তৈরি হয়? সুতো। আচ্ছা, পশুর চামড়া দিয়ে তোমার বাড়ি থেকে একটা বস্ত্র আছে, নিয়ে আসবে। বলো, কোন বস্ত্র আছে তোমার বাড়িতে পশুর চামড়া দিয়ে তৈরি? হ্যাঁ, জুতো তোমার বস্ত্র? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোনো, ম্যাক্সিমাম জামা প্যান্ট তৈরি হয় কি দিয়ে? কোন সুতো দিয়ে? তুলো দিয়ে সুতো তৈরি হয়। সেই তুলোর নাম কার্পাস তুলো, 1 নম্বর। 2 নম্বর শিমুল তুলো হতে পারে। আচ্ছা, এছাড়া পাট হতে পারে, শন হতে পারে। হ্যাঁ, হয়। আচ্ছা, এরপরে চলে আসি উদ্ভিদে আসি। আচ্ছা, উদ্ভিদ হলো প্রাণী। কোন প্রাণী থেকে সুতো পাওয়া যায়? ভেড়া, ছাগল, মোষ। আচ্ছা, বলো গরু। পাওয়া যায় হচ্ছে রেশম মদ। ঠিক, রেশম মদ থেকে পাওয়া যায়। আচ্ছা, এবার শোনো, তাহলে খাদ্য হয়ে গেল, বস্ত্র হয়ে গেল, বাসস্থান। তাহলে আমাদের বাড়িঘর তৈরি, মানে সাধারণ একটা বাড়িঘর তৈরির জন্য কি দরকার? কাঠের বাড়ি যদি বানাই, তাহলে কাঠের খুঁটি দরকার, আর ছাউনির জন্য বিচুলি দরকার। তো দুটোই আমরা কোথা থেকে পাই? গাছ থেকে পাই। এমনকি যেগুলো দালান বাড়ি হয়, তার দরজা, জানলা, খাট, আসবাবপত্র কি দিয়ে তৈরি করা হয়? কাঠ দিয়ে তৈরি হয়। সবই পাচ্ছি কোথা থেকে? জীব বৈচিত্র্য থেকে। এবার এইটুকুন হয়ে গেলে, এরপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি, পরিবেশ যেন ভালো হয়।
তাই কোন পরিবেশ ভালো কোন পরিবেশ খারাপ? গ্রামের পরিবেশ ভালো, শহরের পরিবেশ খারাপ। কারণ শহরে যানবাহন, কার্বন ডাই অক্সাইড বেশি, গ্রামে যানবাহন কম, অক্সিজেন বেশি, কার্বন ডাই অক্সাইড কম। শহরেও মশা আছে, শহরেরও বেশি আছে, বেশি। কারণ শহরের ড্রেনের মধ্যে না সুন্দর মশার চাষ হয়। কৃষ্ণনগরে যাওয়া সুগন্ধ পাওয়ার রাস্তাতে হাঁটতে হাঁটতে। যাই হোক, এবার চলে আসে যে জীব বৈচিত্র্যের গুরুত্বের মধ্যে একটা কি পাবো, জলবায়ুর স্থিতাবস্থা। তাহলে তাহলে জলবায়ু কিভাবে নিয়ন্ত্রিত হয়? পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড কে গ্রহণ করে? গাছ। উপহার হিসেবে কি দেয়? অক্সিজেন দেয়, ঠিক। আচ্ছা, এবার চলে আসি যে বৃষ্টি। এই বৃষ্টি বৃষ্টি গাছ মাটির থেকে জল শোষণ করে বাষ্পমোচন করে, ফলে মেঘের মনে থেকে ও আচ্ছা এখান থেকে বাষ্প হয়েছিল, তাহলে এখানে বৃষ্টি দিতে হবে, তাহলে বৃষ্টি দেয়। আচ্ছা, আবার হচ্ছে অনেক সময় যদি বন্যা হয়ে যায়, তাহলে গাছ কি করে? প্রচুর পরিমাণে বাষ্পমোচন করে বন্যা জল কি করে ফেলে? চুষে নেই বলতে বাষ্পীভূত করে দেয় আর কি। ঠিক আছে, চুষে নেই হলো, ওই ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, এবার চলে যায় পরিবেশে বিভিন্ন মৌলের ভারসাম্য রক্ষা। যেমন একটা উদাহরণ দিই, মনে করো কোনো একটা মানুষ গাজর খেতে পারে না, মানে গাজর হজম হয় না, কিন্তু গাজরের মধ্যে থাকা বিটা ক্যারোটিন বা ক্যারোটিনয়েড পড়েছিলাম না খাদ্য খাবারে, সেটা মনে করো ওই মানুষের দরকার। তাহলে বোঝো যে সেই মানুষটা কি করে ক্যারোটিনয়েড খাবে? গাজর খাওয়াবে হচ্ছে গরুকে। গরুকে কি করবে? প্রচুর পরিমাণে গাজর খাওয়াবে। গরু গাজর খায়, গরুর থেকে দুধ দুয়ে নেওয়া হবে। তাহলে গরু যদি গাজর খায়, তাহলে গাজরের পুষ্টি দুধের মতো থাকবে, হলো। সেই দুধ থেকে তৈরি যে মানে প্রোডাক্ট হবে, যাই হোক, সেটা যদি ওই ব্যক্তি খায়, তার মধ্যে সে বিটা ক্যারোটিন পেতে পারে। আচ্ছা, তাহলে সে গাজর খাবে। মানে আচ্ছা, বিটা ক্যারোটিন তো আমি সহজ উৎস করবো, আরো অনেক উৎস আছে, সেগুলো ইউজ করবো। আচ্ছা, এরপরে চলে আসি পরিবেশের। আচ্ছা, পরিবেশের বিভিন্ন মৌল। দেখবে যে কোনো একটা প্রাণী, জঙ্গলের কথা হচ্ছে, জঙ্গলে মনে করো বাঘ মরে গেল, তাহলে যদি একটা বাঘ মারা যায়, তাহলে সবার প্রথমে তাকে খায় কে? শকুনে খায়। শকুন, কাক ইত্যাদি প্রাণীরা খায়। তারপরে যে হাড়গুলো পড়ে থাকে বা পচা গলা যে মাংস পড়ে থাকে, ধীরে ধীরে কি হয়ে যায়? মাটিতে মিশে যায়। অনুজীব এদের মাটিতে যেখানে মিশিয়ে দেয়, সেখানে কি হয়? যে নতুন ঘাস জন্ম, সেই গাছে বেশি পুষ্টি পাবে কি পাবে না? পাবে। আচ্ছা, সেই হাড় তো কোনো না কোনো মৌল দিয়ে তৈরি, মাটির মধ্যে যখন সে মিশে যাবে, তাহলে ওই মৌলগুলো মাটিতে সার রূপে জমা থাকে। তোমরা চাষি পরিবার হাড় গুঁড়োর নাম শুনোনি? শুনেছো হাড় গুঁড়ো? জমিতে হাড় গুঁড়ো দিতে হয়। যারা বাড়িতে গার্ডেন করে তারা জানে বিষয়গুলো, যে হাড় গুঁড়ো পাওয়া যায়। হাড়ের গুঁড়ো ছিটালে কি হয়? কি গাছ ওখান থেকে ক্যালসিয়াম পায়, গাছ একদম তরতাজা থাকে। ওই ভাগায় যে মরা কুকুর গুলো ফেলা হয়, জ্যান্ত না, ও মনে করো 5-7 বছর আগে পরে মাটিতে মিশে গেছে, সেইখান থেকে হাড়গুলো কুড়িয়ে নিয়ে করা হয়। সব তা কি হয়েছে? আচ্ছা, এবার চলেছে ওষুধের জন্য। হয়েছে জীবন ধারণ হয়ে গেল, সুখের জীবনে রোগ হবে। তাহলে একটা রোগের নাম বলি ম্যালেরিয়া। ম্যালেরিয়ার ওষুধের নাম কুইনাইন। কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? সিংকোনা গাছের ছালে। আচ্ছা, বলছি বেশি মাছ মাংস ডিম খেলে হাই প্রেসার হয়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কি? রিসারপিন। সর্পগন্ধা গাছের মূলে হয়েছে। আচ্ছা, এবার চলে এসেছে যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, জ্বর এলো, আমাদের দেবে কি? অ্যান্টিব্যাকটেরিয়াম, তাই তো, অ্যান্টিবায়োটিক। তাহলে পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিকের নাম পেনিসিলিন। পেনিসিলিন যেটা পাওয়া যায় পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে, বোঝা গেল। আচ্ছা, কাঠ হয়ে গেছে জীব বৈচিত্র্যের অন্যান্য গুরুত্ব। বিনোদন। আচ্ছা, বিনোদন মানে আমাদের ভালো লাগা, বিনোদন মানে ভালো লাগা। যেমন আমাদের এখানকার মানুষজন, অনেক সময় আমরাই হতে পারি, বছরে শেষে একটা পিকনিক করানোর প্ল্যান যদি করা যায়, তাহলে খুব ভালো লাগে না? একটা জঙ্গলে গিয়ে একটা গার্ডেনে গিয়ে পিকনিক হবে, একটা গার্ডেনে, আমি বলছি ভালো হয়, আমি করাবো না, তাহলে বলছি যে গার্ডেনে গিয়ে পিকনিক করলে ভালো লাগে কেন? গার্ডেনে পিকনিক করালে ভালো লাগে কেন? কারণ গার্ডেনে গেলে নতুন নতুন পশু পাখি দেখা যেতে পারে, নতুন নতুন ফুল ফল বিভিন্ন গাছ দেখা যেতে পারে। গার্ডেনে বলো কি সুবিধা?
হ্যাঁ বলো, আমি শুনি। মানে হ্যাঁ কি গো, হাওয়া লাগে। তুমি বলো তাহলে বুঝতে পেরেছি না, বলো। আমিও বুঝতে পারলাম না কি হলো। হ্যাঁ এবার না না, এবারে আমি ওই গার্ডেন এমনি বললাম না, দেখবা যে কিছু কিছু নির্দিষ্ট জায়গায় পার্ক তৈরি করা হয়। কোনো মানুষ পার্ক তৈরি করে বলে না মানে পার্কে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট লাগবে, আমি সেগুলোর কথা বলছি। ওই পরিচর্যা যুক্ত পার্ক, যেখানে কুকুর ঘুরে বেড়াচ্ছে, সুন্দর সুন্দর বৃষ্ঠা করে রেখেছে যেখানে সেখানে, ওইগুলো না, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি। আচ্ছা এরপরে, আচ্ছা আরো যাদের জঙ্গল ভাল লাগে তারা সাফারিতে যায়, আফ্রিকায় সাফারি, জঙ্গল সাফারি। আচ্ছা আচ্ছা, এইবার শোনো, জীব বৈচিত্র্য আরেকটা, এতক্ষণ ধরে কার কথা হলো? মানুষের কথা। এবার যদি জীব বৈচিত্র্য বলে মানে উদ্ভিদ আর প্রাণীর কি সুবিধা হয়? তাহলে মনে করেন একটা ঘাস জমি আছে, মানে যেখানে ছোট ছোট গাছ আছে, গুল্ম জাতীয় গাছ এবং ঘাস বেশি আছে, তাহলে সেখানে মনে করো হরিণ আছে প্রচুর, থাকতেই পারে হরিণ, হরিণ থাকতে পারে, মোষ গরু থাকতে পারে। এখন হরিণ মোষ গরু আছে, মনে করো বাঘ আর সিংহ নেই, তাহলে বোঝো যে হরিণ মোষ গরু কি বেঁচে থাকতে পারবে কি পারবে না? পারবে না। আর হরিণ মোষ গরু থাকলে কি, ওরা যত খাবে তত জনসংখ্যা বৃদ্ধি করবে, জনসংখ্যা বৃদ্ধি, প্রজনন করবে, জনসংখ্যা বৃদ্ধি হবে, তাহলে ঘাস খাবে, হরিণ ঘাস খাবে। ঘাস মাটিতে আছে, আমি তো বললাম বড় একটা অঞ্চল যেখানে ঘাস আছে আর গুল্ম জাতীয় ছোট ছোট গাছ আছে, ঘাস জমির কথা হচ্ছে, বুঝা গেল? তাহলে এখন বলছে গরু ঘাস খাচ্ছে, মোষও ঘাস খাচ্ছে, জেব্রাও ঘাস খাচ্ছে, হরিণও ঘাস খাচ্ছে, সবাই ঘাস খাচ্ছে, কিন্তু বলছেন যে ঘাস তো লিমিটেড একটা অঞ্চলে, তাই না? তাহলে এখন যে ঘাস খেলো, তাহলে ঘাসের শক্তি তার শরীরে আছে, তাহলে এখন যদি ওই রকম প্রাণীর সংখ্যা বেড়ে যায়, তাহলে সেখানে কি সব প্রাণী বেঁচে থাকতে পারবেন? কারণ ঘাসের পরিমাণ দিনের পর দিন কমতে থাকবে তুলনামূলক ভাবে, তাহলে অর্ধেক প্রাণী না খেতে পেয়ে মারা যাবে। আচ্ছা 2 নম্বর হতে পারে কি, ধরো এক জায়গাতে একগুচ্ছ ঘাস বেঁচে আছে, মারামারি করে ঘাস খেতে হবে, তখন এবার মারামারি করতে গিয়ে একটা এমনি মরে যাবে, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে কি, যদি এরকম সিস্টেম না থাকে যে একটা জঙ্গলে বাঘও থাকবে, একটা জঙ্গলে হরিণও থাকবে, একটা জঙ্গলে ঘাসও থাকবে, এটা সুবিধা কি হবে? না, তাহলে বলছে হরিণ খেতে খেতে মরে যাবে, ওরম না। ব্যাপারটা হচ্ছে কি, বাঘের সংখ্যা নির্দিষ্ট থাকবে, হরিণের সংখ্যা নির্দিষ্ট থাকবে, ঘাসও নির্দিষ্ট পরিমাণে থাকবে। যদি বাঘ নিজের পেট ভরানোর জন্য হরিণকে তাড়া করে যে খায়, মেরে খেয়ে নেয়, তো একটা হরিণ কমে গেল, তাহলে সেই হরিণ যে ঘাসটা খেত সেটা অন্য হরিণটা বেশি করে খেতে পারছে, তো হরিণ বেঁচে গেল। যদি বাঘ যদি হরিণ না খেত, তাহলে বাঘ কি খাবে? খাওয়ার কিছু নেই, বাঘ হরিণ মেরে খেতেই হতো। তাহলে সুন্দর একটা সিস্টেম চলছে, যে ঘাস সুন্দরভাবে ঘাস তৈরি হচ্ছে, সেই ঘাস হরিণ খেয়ে বলছে, ঘাস যে খেয়ে ফেলছে, নতুন ঘাস গজাচ্ছে আবার, এদিকে হরিণের সংখ্যা যে একটু বাড়ছে, বাঘ ধরে হরিণ খেয়ে নিচ্ছে, মানে বোঝাচ্ছি আমি, এটাই বলতে গেলাম, বাঘ খাচ্ছে। তাহলে এইভাবে কি সম্পূর্ণ জিনিসটা একটা শৃঙ্খলের মধ্যে আছে, এখান থেকে আমরা খাদ্য শৃঙ্খল পাই, খাদ্য জাল পাই ইত্যাদি। বাঘ মরে যাওয়ার পর যখন মাটিতে নিচে যায়, বাঘকে ওই যে খাবার কম, বাঘের সংখ্যা বেশি, একটা দুটো বাঘ একটা হরিণকে দেখবে, দুজনেই তারা করবে, অর্ধেক অর্ধেক করে, হরিণ আর নেই, 10টা বাঘ দেখলো, দুটো বাঘ দেখলো ভাগ করে নিলো, 10টা দেখলে কি হবে? বুঝতে পেরেছো? নিজেদের মধ্যে সংঘাত হবে, নিজেরা আস্তে আস্তে মরে যাবে। আচ্ছা এরপরে চলে আসে শিল্প ও সাহিত্যের প্রভাব। আচ্ছা শিল্প সাহিত্যের ব্যাপারটা কেমন বলতো, যারা সাহিত্যিক হয়, তাহলে আমরা দিঘির পাড়ে বসে থেকে ভাবি যে ও দিঘির জল সুন্দর নড়ছে, কি ভালো লাগছে, শান্ত পরিবেশ, ওইখানে একটা লোক কবিতা লিখে ফেলে, কেউ সিনেমা লিখে ফেলে ইত্যাদি, তাহলে এদের হচ্ছে কি কবি, সবাই তো নিজের কাজেই যায়। আচ্ছা এবার চলে এসে যে সাহিত্য আসে, যেমন রবীন্দ্রনাথের যদি গল্প পড়ে থাকো, আমার একটা গল্পই মনে আছে, যে কোনো গল্পই পড়ি, রবীন্দ্রনাথ ছোটবেলায় পড়াশোনা করতো না, তাই ও বাড়িতে বসে থাকতো, আর শয়তান ছিল বলে ঘরে আটকে রাখতো, ঘরে একটা জানলা ছিল, জানলা থেকে একটা দিঘিকে দেখতো, দিঘির ধারে বট গাছ ছিল, বট গাছ দেখতো, বট গাছ দেখে দেখে ও কবিতা লিখতো, বোঝা গেল? ছিল একই একটা। আচ্ছা এবার এখানে একটা কর্মপত্র দিয়ে জোগাড় করতে হবে না, পৃথিবীর জীব বৈচিত্র্য হ্রাসের কারণ। আচ্ছা জীব বৈচিত্র্য মানে কোনো একটা জীব বেঁচে থাকার জন্য কি কি জিনিস দরকার? খাদ্য দরকার আর থাকার জায়গা দরকার প্রধান। মানে আমি বাঘের কথা বলছি, বাঘের তো জামা প্যান্ট লাগে না, ওই জন্য বস্ত্র নেই, খাদ্য আর বাসস্থান। তাহলে মনে করো
কোন একটা বাঘ মানে একগুচ্ছ বাঘ এক জঙ্গলে থাকতো, এবার মনে করো মানুষ জঙ্গল কাটছে, চাষের জমি বানাচ্ছে, মানুষ জঙ্গল কাটছে থাকার বাড়ি বানাচ্ছে, জঙ্গল কাটছে কলকারখানা বানাচ্ছে, তাহলে জমির পরিমাণ বনের পরিমাণ যদি কমে যায় তাহলে ওদের থাকার জায়গার পরিমাণ কমে গেল। আর কমে গেলেই কি হবে, ওদের সঙ্গে মানুষের সংঘাত হবে, আর মানুষের সংঘাত হলে মানুষ গুলি করে মেরে দেবে, ছবি তুলবে মাথার উপরে পা রেখে, তাই না? তাহলে এবার বিষয়টা হচ্ছে যে সবাই সবাই বলে যে পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজনকে, কিন্তু আমাজন যে কতখানি ক্ষতিকর কিন্তু সেটা কেউ জানে না, বোঝেই না। সত্যি একটা উদাহরণ দাও। ওখান থেকে 20% অক্সিজেন আছে, হ্যাঁ, গাছগুলো কাটলে গাছগুলো যদি মানুষ কেটে ফেলে তাহলে ওই সব প্রাণীগুলো সব চলে আসবে আর মানুষ সব মরে যাবে। আমি তোমার উদাহরণ দিই, মনে করো একটা হরিণ দৌড়ে তোমার বাড়িতে এসে চলে এলো, এখন তুমি কি করবা? হরিণকে দুধ খাওয়া, তাহলে মানুষের সংঘাত হলো কোথায়? যদি দুধ হ্যাঁ বলো, বাঘ যদি চলে বাঘ ধরে মেরে দেবো। পৃথিবীতে আচ্ছা পৃথিবীতে বাঘ কটা আছে? ধরলাম পৃথিবীতে 1 কোটি খানা বাঘ আছে, আর ভারতে মানুষ কটা আছে? 150 কোটি। একটা বাঘের পিছনে 150 জন মানুষ দৌড়ালে বাঘ দৌড়াবে না মানুষের পিছনে বাঘ দৌড়াবে? কে মরবে, বাঘ মরবে না মানুষ মরবে? ভারতে 150 কোটি মানুষ আছে, তাহলে তার মানে একটা বাঘের পেছনে 150 জন মানুষ দৌড়াতে পারবে, এখন বাঘ মরবে না মানুষ মরবে? তুমি আচ্ছা ওটা আমি বলছি, আচ্ছা এরপরে আচ্ছা তোমাদের হচ্ছে, আচ্ছা এবার পড়া দিয়ে শুরু করি। হ্যাঁ আর পড়াবো না, অনেক হয়ে গেছে। বইটা কাটবো, বইটা কাট, পেন দাও, আচ্ছা লাল কালি পেন দাও। মানুষ হচ্ছে এমন একটা জীব যাকে আজকের দিনে কোনো প্রাণী খুব একটা মারতে পারবে না। হ্যাঁ একটা মারতে পারে, সেটা হচ্ছে যেগুলো খালি চোখে দেখা যায় না, জীবাণু, সেটা কিন্তু মানুষের প্রজাতি ধ্বংস করতে পারে। করোনা আসার পর আমরা সেটা বুঝতে পেরেছি। আমার তো মনে হয় তোমার ঢুকে গেছে অনেকটা, তুমি ফালতু জিনিস মাথার মধ্যে পুষে রেখেছো। জীবাণু তোমার শরীরেই 150 কোটি আছে। 200, আচ্ছা এত আলোচনা কিসে? 329 পাতা, টেক্সট বুক দেখাতে হবে না, শিক্ষক দাও। আচ্ছা টেক্সট বই যদি দেখাও জীব বৈচিত্র্য হ্রাসের আগে দেখাও। আচ্ছা 2 হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট, 3 হচ্ছে বায়োডাইভার্সিটি 1 2 3। আচ্ছা 3 স্টার দিয়ে রাখো। আচ্ছা 4 হচ্ছে না 4 না 4 না এগারো, 11 মাঝখানে অত পড়তে হবে না। আচ্ছা এবার হচ্ছে কি 12, 14। আচ্ছা 16 নাম্বার কোশ্চেনে জীব বৈচিত্র্যের গুরুত্ব। আচ্ছা গুরুত্ব 2 মার্কে আসবে, 3টে লিখতে হবে। এবার 16 বলো, হ্যাঁ 3টে, যে কোনো 3টে জীব বৈচিত্র্যের গুরুত্ব পড়ে রাখবো, সবটা ছোটগুলো পড়বো। আচ্ছা এবার চলে আসি হচ্ছে না না 21 না 23, মানে জন্তু জানোয়ার শিকার করা হচ্ছে। তা আচ্ছা 23 আজকে আর করতে হবে না, পরের দিন তো এ না না দাদা 23 আগেই চল, ঠিক আছে। 28 মেরু ভাল্লুক আজকে বিলুপ্ত কেন, মানে বিপন্ন কেন? মেরু ভাল্লুকের বৈশিষ্ট্য, মেরু ভাল্লুকের গায়ে মোটা একটা চর্বির স্তর থাকে, উপরে মোটা লোমের স্তর থাকে, মানে মেরু ভাল্লুক একটা প্রাকৃতিক মোটা সোয়েটার পরে আছে, এমনি গরম ভেতরে। এখন মনে করো পরিবেশের টেম্পারেচার থাকার পরিস্থিতি হচ্ছে -23 ডিগ্রি সেলসিয়াসও বাঁচতে পারে, মানে মেরু অঞ্চলে ঠান্ডা তো। এখন
এখন হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে পরিবেশের টেম্পারেচার বেড়ে গেল। টেম্পারেচার বেড়ে গেলে মেরু ভাল্লুকে গরম লাগবে না ঠান্ডা লাগবে? তাহলে ও কি গরম সহ্য করতে পারবে? পারবে না। ওই পরিবেশগত কারণের ফলে, এবং যেহেতু বড় ওই গরম হচ্ছে, তাহলে মেরু অঞ্চল গলে যাচ্ছে, গলে গিয়ে থাকার জায়গা কমে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, মেরু ভাল্লুকের অবস্থা বিপন্ন হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, আনতে আনতে মরে যাচ্ছে। ওকে আনলে ওর জন্য পার্সোনাল ফ্রিজ দিতে হবে। আমাদের বাড়ি, আমাদের যে দোতলা পুরোটা এত বড় সাইজের ফ্রিজ দিতে হবে, যেখানে বরফ আছে অলরেডি, বুঝতে পেরেছো? বরফ পড়ছে এমন পরিস্থিতি, নাহলেও বাঁচবে সঙ্গে সঙ্গে শেষ। ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে পেরেছে, ও তো ওখানকার বাসিন্দা, ওই জন্য মানিয়ে নিতে পেরেছে। এই সাধারণ বলে, তুমি যে তুমি বলছো পিসি বাড়ি মুম্বাই যাবা, মুম্বাই গিয়ে দেখো শরীর খারাপ করছে, বলছি চাষ শরীর খারাপ কেন করবে? কারণ ওখানকার আবহাওয়া আলাদা, খাদ্য খাবার আলাদা, বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা এবার চলে আসে হচ্ছে পেজ নাম্বার 35। দেখো পৃথিবীতে কতগুলো প্রাণী আছে যাদেরকে তার শরীরের বিভিন্ন অঙ্গের জন্য মেরে ফেলা হয়। যেমন একটা নাম আছে কস্তুরী মৃগ, একটা হরিণের নাম। কস্তুরী মৃগের পেছনে পেজ নাম্বার 333, 35 নাম্বার কোশ্চেন। তাহলে কস্তুরী মৃগর বৈশিষ্ট্য হচ্ছে, কস্তুরী মৃগর শরীরে এক ধরনের গোলাকার বলের মতো অংশ থাকে, যে অংশ থেকে, শোনো এটা আরো ইন্টারেস্টিং, যে অংশ থেকে যতটা যে কসমেটিক্স হয়, সুগন্ধি দ্রব্য, সেগুলো প্রস্তুত করা হয় হরিণের ওই অংশটা থেকে। নাভি, এটা হরিণের সাথে একটা নাভি থাকে। হরিণের নাভি তোমার কোথায় আছে? হরিণের পেটের ওখানে একটা নাভি থাকে। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে, ওই কস্তুরী মৃগর বৈশিষ্ট্য হচ্ছে কি বলতো, এক ধরনের বিশেষ ধরনের সুগন্ধ থাকে ওই কস্তুরী থেকে নির্গত হয়। হ্যাঁ, গোল গোল আছে, দেখো নারকেলের মতো। বুঝতে পারো না, বলো। হ্যাঁ, তবে তুমি চিন্তা করো না, এই যে ওই আসল কস্তুরী মৃগ দিয়ে যদি কিছু তৈরি হয়, তার একটা কোটোর দাম মোটামুটি 1000-এর উপরে, মানে কয়েক হাজারের উপরে, বুঝতে পেরেছো? আমাদের এখানে মোটামুটি 1000 টাকার নিচে বা 5000 টাকার নিচে যে মেকআপ গুলো আছে, সবগুলো চায়না থেকে আনা হয়, দিয়ে বিক্রি করা হয়, পিওর চাইনিজ। হ্যাঁ, তা আমাদের অনেকেই বলছি। আচ্ছা এরপরে শোনো, সামুদ্রিক কড মাছ। আচ্ছা, কড লিভার অয়েলে কোন ভিটামিন থাকে? ভিটামিন ডি আর ভিটামিন এ। তাহলে কড মাছকে হত্যা করা হচ্ছে তার লিভার খুলে নেওয়ার জন্য, মানে নিয়ে নেওয়ার জন্য। মনে করো কোনো একটা কড মাছ ওকে ধরে ওর লিভার কেটে নিল, দিয়ে ব্যাগের মধ্যে ভরে ওকে ছেড়ে দিল, বাঁচবে না মরে যাবে? এই বোঝা হচ্ছে ব্যাং। ব্যাপারটা যে খাদ্য হিসেবে আমাদের দেশে অনেকে ব্যাং খায়, সোনা ব্যাং, জানো তো? পরীক্ষাগারে ব্যবচ্ছেদের জন্য বহুলভাবে ব্যবহৃত হয়। আগেকার দিনে যেটা হতো, যখন জীবন বিজ্ঞান পড়ানো হতো 11, 12, মানুষের 10-এও ছিল, যে সার্জারি শেখানো হতো, মানে একটা ব্যাং কেটে ব্যাঙের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা হতো, দেখার পরে ওটাকে আবার জ্যান্ত সেলাই করে ছেড়ে দেওয়া হতো। কিন্তু প্রশ্ন হচ্ছে এবার ব্যাপারটা, মানে বেশি দিন বাঁচতো না, ইনফেকশনে মারা যেত ব্যাং। তাই ব্যাপারটা হচ্ছে ব্যাং, মানে আজকের দিন যেটা বলা হয় সরকারি ভাবে, যে ব্যাঙের মতো অত বড় জীবকে হত্যা করা আইনত অপরাধ। তাই হ্যাঁ, না না, ব্যাং ওরমভাবে হত্যা করা যাবে। তাই জন্য এই আজকের দিনে যেটা করা হয়, কলেজ লেভেলে আমি দেখেছি যে কেঁচো, আরশোলা, এগুলোকে কেটে কুটে দেখা হয়। না না, যারা ডাক্তারি করে তারা ব্যাং ট্যাং কাটে না, এখন সরাসরি মানুষ কাটে, ব্যাং ট্যাং কাটতে হয়। মানে ব্যাপারটা কি বলতো, না না, মরা মানুষকে কেটে দেখানো, মানে দেখো আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় সব থেকে ভালো যে শিক্ষাটা হচ্ছে, মানে সব থেকে ভালো শিক্ষা কি হওয়া উচিত, আমার এখানে যেটা করানো হয় মোটামুটি আমি চেষ্টা করি কি, থিওরির সঙ্গে আমরা প্র্যাকটিক্যাল করানোর চেষ্টা করি। এখন জীব বৈচিত্র্য পড়ানোর জন্য তো আমি জঙ্গলে ঘোরাতে নিয়ে যেতে পারবো না, কিন্তু যারা মেডিকেল পড়ছে, ভাবো মেডিকেল, আমরা পদার্থবিদ্যার করি, মেডিকেলটা করাই না। মেডিকেলে হচ্ছে, ধরো তোমাকে পড়ালো যে মানুষের শরীরে চামড়ার 3টে স্তর,
উপরের স্তর, তার নিচে একটা স্তর, তার নিচে একটা স্তর। এখন একটা থিওরি পড়ানো হয়ে গেল, তোমাকে প্রজেক্টটা দেখিয়ে দিল। ওইটার পরে তোমাদের হবে কি প্র্যাকটিক্যাল ক্লাস। তাহলে প্র্যাকটিক্যাল ক্লাসে তার যন্ত্রপাতি আছে, হ্যাঁ ইজি, খুব মজা লাগে। হ্যাঁ, অনেকে অজ্ঞান হয়ে, অনেকে ওই দেখে ছেড়ে দেয়, অনেক কিছু হয়। তাহলে এখন হলো কি, তারা যখন ওখানে পড়ছে তো তাদেরকে দেখানো হচ্ছে যে প্রথমে তাদেরকে হাতে করে কাটতে হয় মরা মানুষের শরীরের অংশ। ধরো প্রথম, এবার আমি দেখছি ওই যে যদি ওই লেয়ার দেখায় মানে কটা স্তর আছে, সব থেকে ভালো হচ্ছে বুড়ি। সবার বোধ বুড়ি কাটা হয়, মানে আস্তে আস্তে করে কাটায়, দাঁত পুরুলে দুপ করে কোপ মেরে দেয় না। ওদের পেনের মতো চাকু আছে, এগুলো স্ক্যালপেন। স্ক্যালপেন পেন, পেনের মতো ধরে ধরে কাটতে হয়, টানে কেটে যায়, খুব ধারালো। কাটার দরকার নেই তো, কাটার দরকার নেই, সামান্য ব্যাপারটা কিছুই না। এই যে আমরা ঘরে বসে আছি তো, কিছু কিছু জিনিসপত্র বাজারে কিনতে পাওয়া যায়, যদি সবাইকে দেয় না, একটা টেস্ট টিউবের মধ্যে 1-1.5 ml। ধরো কোনো একটা ব্যক্তি মানুষ, ধরো একটা ঘরের মধ্যে 4টে মানুষ শুয়ে আছে, রাত্রিবেলা জানলা দিয়ে যায়, ওটা ফেলে দিয়ে চলে এলো, একটা তুলোই লাগে ফেলে দিয়ে চলে এলো, পরের দিন ঘর থেকে আর কেউ বেরোবে না, সব শেষ। বুঝতে পারছো? হ্যাঁ, ওই এগুলো পড়াশোনা করে শেখো, তাহলে তাহলে দেখবো যে আমার কাছে নেই, আমি না না তো, হ্যাঁ ওটা মানে যেমন তোমাদের বলছিলাম শীতকালে ঘরের মধ্যে কখনো ওই উনুন জ্বালিয়ে রাখতেন, কারণ উনুন জ্বালিয়ে গিয়ে ঘরের মধ্যে তো আমরা জানলা দরজা দিয়ে শুই। এখন হচ্ছে ভেন্টিলেটর দিয়ে যা বাতাস যাই আছে, হয় কি ঘরের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে যায়, আর কম অক্সিজেনে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, না কার্বন মনোঅক্সাইড তৈরি হয়। কার্বন মনোঅক্সাইড মানুষের শরীরে গেলে বিষক্রিয়া করে, ওই 1 রাতের মধ্যে মানুষ মেরে দেয়, 1 রাতের মধ্যে। না আচ্ছা, এরপর নেই নেই, হ্যাঁ থাকে। আচ্ছা, এবার চলে এসেছি যে 37, জীব বৈচিত্র্য বিনাশের কারণ। কটা কারণ পড়বো জীব বৈচিত্র্য বিনাশের? 3টে কারণ পড়বো, 3টে ছোট ছোট কারণ পড়বা। হ্যাঁ, আর বেশি নেই কোশ্চেন। আচ্ছা, 39-এ দেখো লেখা আছে পৃথিবীর চিরতরে হারিয়ে যেতে পারে এমন কটা প্রাণী। দুটো দুটো করে শোনো ভালো করে, এই শোনো, আমি কতগুলো জিনিস বলছি। পৃথিবীতে কতগুলো গাছ আছে যার সংখ্যা পৃথিবীতে 2-4টে আছে। সবার প্রথমে দেখো লেখা আছে কলসপত্রী। কলসপত্রী ঠান্ডা অঞ্চলের গাছ, তুই বোঝানো নেই আজকে দ্বীপ? ও কথা বলছি, বই আছে তোমার তো আনোনি কেন? দেখে আনবো তো। এই শোনো, কলসপত্রী গাছ আশা করি দেখেছো। আর এরপরে কলসপত্রী বলেছে গিঙ্গো বাইলোবা। গিঙ্গো বাইলোবা একটা সুন্দর গাছ। পৃথিবীতে যখন 2য় বিশ্বযুদ্ধ হয়, গিঙ্গো বাইলোবা গাছগুলো প্রায় ধ্বংস হয়ে গেছিল। হ্যাঁ, ওই যুদ্ধ জনিত কারণে, দূষণ জনিত কারণে ধ্বংস হয়েছিল, কিন্তু আমাদের এখানে ছিল না। 39। এবার শোনো, দেখবে যে আমাদের হিন্দু ধর্মে কোন কোন গাছকে রক্ষা করা হয়। গিঙ্গো বাইলোবা আমাদের হিন্দু ধর্মে সংরক্ষণ করা হয়। গিঙ্গো বাইলোবা গাছ দেখেছো কোনোদিন আমাদের এখানে? নাম শুনেছো? শোনোনি না? দেখো আমাদের হিন্দু ধর্মে, এই শোনো, আমাদের হিন্দু ধর্মের মতে যে গাছগুলো সংরক্ষিত সেটা হচ্ছে সম্ভবত ফল গাছ। পুজোতে ফল লাগে, তাহলে মানুষ ফল গাছ কাটার আগে 4বার ভাবে যে গাছটা কেটে ফেলবো, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ফুল গাছ, যেমন জবা ফুল কালী ঠাকুরের জন্য বিখ্যাত, কালী ঠাকুরের জবা ফুল ছাড়া পুজো হবে না, কলকে ফুল ছাড়া শিব ঠাকুর পুজো হবে না। তারপরে আছে ধূত্র ফুল, তারপরে একটা গাছ আছে মন্দিরের গাছ আছে শিউলি ফুল। আচ্ছা, আর একটা গাছ আছে বেলপাতা, পদ্ম ফুল। আচ্ছা আচ্ছা, আর একটা ফুল মনে পড়ছে না, আকন্দ। তাহলে তাহলে বলতো এই গাছগুলো, এই গাছগুলোর ডিমান্ড আছে কি নেই? মানুষ ধর্ম পালন করবে, লাগবে লাগবে লাগে। আচ্ছা, এরপরে বলো 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি তুলসী।
লাগবে কি লাগবে না পুজোতে? আচ্ছা, দুব্ব ঘাস, তাহলে এগুলো সাধারণ জিনিসপত্র। সরস্বতী পুজো পলাশ ফুল, তাহলে এই গাছগুলো কিসের জন্য সংরক্ষিত হয়ে গেছে? ধর্মের জন্য। আচ্ছা, বট গাছ লাগবে, বিয়েতে লাগে, অশ্বত্থ গাছ লাগে, তো এই গাছগুলো কিন্তু অলরেডি সংরক্ষিত হয়ে গেছে, নালে কিন্তু অনেক গাছ হারিয়ে যেত। আচ্ছা, এরপরে বৌদ্ধ ধর্মে, বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ যে ধর্মটা তৈরি করেছিল, তাহলে বৌদ্ধ ধর্মে একটা গাছকে উল্লেখ করা হয় যেটা বলা হয় কি? গিঙ্গো বাইলোবা। গিঙ্কো বাইলোবা একটা গাছ। আমাদের যেমন তুলসী গাছ লাগিয়ে রাখতে হয় মন্দিরে, ওদের ওই মন্দিরগুলোতে গিঙ্কো বাইলোবা লাগাতে হয়। তাহলে পৃথিবীতে একটা সময় হারিয়ে গেছিল প্রায় গাছ, না খায় না ও গাছ, এমনি জাস্ট লাগাতে হয়, বুঝতে পেরেছো? ওরা জাস্ট পুজো করে গাছটাকে, আর কিছু না। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে গিঙ্কো বাইলোবা গাছ তাহলে বিভিন্ন ধরনের। আচ্ছা, আমাদের যেমন মন্দির হয়, ওদের তো আমাদের হিন্দুর মতো অতটা ধর্ম তো ছড়িয়ে নেই। ওদের ধর্ম মন্দিরগুলো নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে, ওগুলো বলে মনেস্ট্রি। কি বলা হয়? মানে পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেলে দেখবো বৌদ্ধ ধর্ম বিভিন্ন স্থান ঘুরতে নিয়ে যাওয়া যায়, ওগুলো বলে মনেস্ট্রি। মানে ওখানে একটা বুদ্ধদেবের সুন্দর মূর্তি থাকে, আর তাছাড়া অনেক পুঁথি পত্র যা কিছু থাকে, তোমরা শুনেছো বৌদ্ধ ধর্মে যেগুলো থাকে, অনেক বই, মানে বৌদ্ধ ধর্ম ধরে লিখছে ওইসব আছে। তাহলে ওইখানে যে গাছ, দু একটা গাছ আছে, সব জায়গায় নেই, ভারতের পশ্চিমবঙ্গে না, সারা ভারতে একটা গাছই ছিল, এখনো আছে। সেটার নাম হচ্ছে দার্জিলিং এ একটা মনেস্ট্রি আছে, সেইখানে একটা গিঙ্কো বাইলোবা গাছ ভারতবর্ষে বেঁচেছিল এক পিস। আর পৃথিবীর মধ্যে দু চারটে অঞ্চল দু চারটে গাছ বেঁচেছিল। বর্তমানে একটু আধুনিক প্রযুক্তির দ্বারা ওই গাছগুলোর যেমন কলম কাটে না, তো এই গাছগুলোর কলম কাটার প্রচেষ্টা করা হয়েছে। ফল হয়, গাছের ফল থেকে বীজ তৈরি করে নতুন গাছ মানে তৈরি করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, নালে নালে হ্যাঁ, হয়েছে হয়েছে, অনেকগুলো একটু বৃদ্ধি পেয়ে গেছে। আচ্ছা, এবার চলে সাইকাস। সাইকাস গাছ কেমন বলো তো? তুমি পারো না কেন? ডাল কেটে মাটিতে পুঁতে দিতে হয়, ডাল কেটে মাটিতে পুঁতে দিতে হয়। আজ থেকে 4 দিন আগে একটা মানুষ বেঁচে ছিল, সে মানুষটা মারা গেল। সেই মানুষটা রিসার্চ করে প্রমাণ করে দিয়ে গেছে মানুষ কেন মরবেই। আর 4-5 দিন আগে একটা মানুষ মারা গেছে, তিনি সারা জীবনে একটা রিসার্চে আশা করি আমি করেছিলাম, আমার যেটা মনে হয় তিনি প্রমাণ করে দিয়ে গেছেন একটা মানুষের আয়ু কখনো 125 বছরের থেকে বেশি হতে পারে না আজকের দিনে। মানে আগেকার তাই 125 বছরের বেশি কেউ বাঁচতে পারে না সাধারণত। এবার আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে কেন এর একটা ব্যাখ্যা আছে। যেমন দেখো, আমাদের শরীরে কোনো অংশ যদি কেটে যায়, চিড়ে যায় বা কিছু হয়, শরীরে নতুন কোষ তৈরি হয়, বুঝছে? এর হয়তো কোষ সবচেয়ে বেশি 60 বার ভাগ হতে পারে। মানে ধরো আমার হাতে দুমদারাকে মারলাম, এখানে কিছু কোষ মরে গেল, তাহলে মরে গেলে নতুন কোষ তৈরি হবে। এই কোষ 60 বার, মানে একটা কোষ জন্মের পর থেকে তো বারবার ডিভাইড হয়, তাই তো, ভাগ হতে থাকে, একটা থেকে দুটো হয়, দুটো থেকে চারটে হয়, এইভাবে মোট 60 বার হতে পারে, 60 বারের বেশি হতে পারে না। তিনি বলেছিলেন, আরো অনেক বড় ব্যাখ্যা আছে, অত সময় দরকার নেই, তিনি বলেছিলেন যে 60 বার মানে হতে 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 মোটামুটি 125 বছর মানুষ বাঁচতে পারে। ওটা অটোমেটিক্যালি মরবে, তুই মারো আর না মারো, আর নিয়ে যাবে, মরেই যাবে ওটা, ঠিক আছে। ওর কথাটা শোনো, ও বলছে কেউ বাটকুল থেকে গেল, বাটকুল মানে কি? বেটে, বলছি বাটকুল। আচ্ছা বলো তো, পৃথিবীতে শিম্পাঞ্জি কোন দেশে পাওয়া যায়? একমাত্র আফ্রিকাতে শিম্পাঞ্জি পাওয়া যায়, গরিলা শিম্পাঞ্জি আফ্রিকাতে পাওয়া যায়। আচ্ছা বলো তো, ওরাং ওটাং কথা না, বলো তো ওরাং ওটাং পৃথিবীতে পাওয়া যায় কি যায় না? যায়। ওরাং ওটাং মানে খুব বড়, মানে মোটামুটি মানুষের সাইজেরই বানর হয়। আচ্ছা, এরপরে চলে আসি, এরপরে আছে 40, এইটুকু। ভারতবর্ষের গোলাপী মাথার হাঁস, মরিশাসের ডোডো পাখি, বালিদ্বীপের বাঘ। তাহলে আজ দাদা 3টে 4টে, আচ্ছা নাও মিলিয়ে দেখাও, মিলিয়ে দেখাও, 1 2 3
11, 12, 14, 16, 16 6 আবার কি? না আমি বলছি তিনটে যে কোনো তিনটে বলবো, ওনারা গুরুত্ব বাদে যে কোনো তিনটে বলবো। আচ্ছা পেজ নাম্বার এই যে পরের কোশ্চেন 23 ছক আছে, তারপর 28 মিরু ভাল্লুক, 35 ছক আছে, 37 কারণ আর হচ্ছে 39 40 48 আজ পর্যন্ত আসেনি। কার মধ্যে তুমি পারবা, আয়নার সামনে যাবো দেখবো ওরকমই লাগছে অনেক।